নেতিবাচক প্রচারণা কানে তোলেনি রোহিঙ্গারা। দ্বিতীয় দফায় আজ ভাষাঞ্চর যাচ্ছেন ১৫০০-এরও বেশি। চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্প থেকে কিছুক্ষণ পরেই যাত্রা শুরু। পহেলা জানুয়ারি থেকে ব্রিটেন ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। ইতোমধ্যে দেশে ঢুকেছেন ৩৫০-এরও বেশি। করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি কিনেছেন ১০ গুণ বেশি দামে। এরপরও দুদকের তালিকায় নেই রিজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শেহাব। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার নির্দেশেই ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি। আদালতকে জানালেন বড় ভাই ও ভাতিজা। দুর্নীতির প্রমাণ স্পষ্ট, বললেন দুদক আইনজীবী। এবং পদ্মা সেতুর সড়ক পথ চালুর পরও নৌপথে যোগাযোগ চালু রাখতে পরিকল্পনা। জোর দেওয়া হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে। পণ্য পরিবহনে কাটবে জটিলতা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। নেতিবাচক নানা প্রচারণা বাধা হতে পারেনি ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়ায়। দ্বিতীয় দফায় স্বেচ্ছায় সেখানে যাচ্ছেন আরও ১৭৭২ জন। এরই মধ্যে কক্সবাজার ক্যাম্প থেকে তাদেরকে চট্টগ্রামে আনা হয়েছে। এখান থেকে আজ জাহাজে করে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের নেওয়া হবে ভাষাঞ্চরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর নিয়ে গত ২ মাস ধরে চলছে নানা ষড়যন্ত্র। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি বিদেশি নানা সংস্থা। এর মাঝে দ্বিতীয় দফায় সব প্রণোদিত হয়ে ভাষাঞ্চরে যেতে কক্সবাজারের আশ্রয় শিবির ত্যাগ করেছে ১৭৭২ জন রোহিঙ্গা। ৪২৭টি পরিবারের এসব রোহিঙ্গা দুপুরেই বাস যোগে কক্সবাজার ছেড়ে চট্টগ্রাম আসে। আমার ফ্যামিলি সবাই চলে গেছে। প্রথমে মানুষজন বেশি আছিল, তো এটা কোনাকুনি হয়, মারামারি হয়। বলে আর যেহেতু শান্তি লাগে তাই বলে চাইছি। আমার সবাই ওখানে আছে, আমি ইচ্ছা করতে চলে যাচ্ছি, আমাকে কেউ জোর করে আনেনি। রাতে নগরী পতেঙ্গা এলাকার বিএফ শাহিন কলেজে অবস্থানের পর সকালে জাহাজযোগে এসব রোহিঙ্গা ভাষাঞ্চরের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ সরকার ১ লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাষাঞ্চরে পরিকল্পিত আবাসন সহ আধুনিক সব জীবনযাত্রার ব্যবস্থা করে রেখেছে। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে। সরকারি বিভিন্ন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় যেসব রোহিঙ্গা ভাষাঞ্চর যাচ্ছে এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে যারা প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। প্রথম দফায় ১৬৪২ জন রোহিঙ্গা স্বইচ্ছায় ভাষাঞ্চর যায়। তারাই সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভাষাঞ্চরের পরিস্থিতি দেখিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্যাম্পের ঝুঁকিপূর্ণ পলিথিনের ঝুপড়ি ঘর ছেড়ে স্বেচ্ছায় আধুনিক স্থাপনা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা সম্পন্ন ভাষাঞ্চলে যেতে আগ্রহী রোহিঙ্গারা। প্রথম দফায় ১৬৪২ জন যাওয়ার পর ১ মাস না পেরোতেই স্বেচ্ছায় ভাষাঞ্চলে যেতে নাম তালিকাভুক্ত করছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ২৫ দিন আগে প্রথম দফায় স্বেচ্ছায় ভাষাঞ্চরে পা রাখে ১৬৪২ জন রোহিঙ্গা। ১ মাস পার না হতে ভাষাঞ্চরে পাড়ে জমানো সেসব রোহিঙ্গার সুখের গল্প ভেসে আসে এই পারে থাকা লাখো রোহিঙ্গার কাছে। এরপর স্বেচ্ছায় যাওয়ার তালিকায় নাম লেখাতে শুরু করেন অন্যরা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গিঞ্জি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গার বসবাস। চাপ কমাতে সরকার ১ লাখ রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নেয়। সেখানে নির্মাণ করা হয় আধুনিক স্থাপনা। রয়েছে খাদ্য গুদাম, সাইক্লোন শেল্টার, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, বাজার, কবরস্থান সহ নানা সুযোগ সুবিধা। তারা যে নিজের থেকে যেতে চাচ্ছে, যে তাদের নামটা এন্ট্রি করাচ্ছে, লিস্টে তাদের নাম দিচ্ছে, এটা হচ্ছে ভালো লাগার জায়গা এবং আস্থার জায়গা। এদিকে রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, কক্সবাজারের উপর চাপ কমাতে দ্রুত আরও রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হোক। এই ১ লক্ষ রোহিঙ্গা কক্সবাজার থেকে সরিয়ে নিলে কক্সবাজারের উপর থেকে চাপ কিছুটা হলেও কমে আসবে। টোটালি যদি এই লোকগুলি ভাষাঞ্চরে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব বলে আমরা আশা করি। রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের পাশাপাশি দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। তাদের স্বদেশে ফিরত নিয়ে তজ্জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আরো বেশি করে প্রেসার
মিয়ানমার সরকারের উপর দেবেন। জেলা প্রশাসক জানালেন, ভাষাঞ্চলে 1 লাখ রোহিঙ্গার স্থানান্তরের প্রক্রিয়া অব্যাহত থাকবে। 1 লক্ষ রোহিঙ্গা নেওয়ার ভাষাঞ্চলে যে প্রক্রিয়া আছে সেটা অব্যাহত থাকবে। 8.5 লক্ষের মধ্যে যদি 1 লক্ষ যায় তাহলে 1 লক্ষের চাপ তো কক্সবাজার থেকে অন্তত কমবে। বর্তমানে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের সেবায় 22টি বেসরকারি সংগঠন কাজ করলেও পরে যুক্ত হয়েছে আরও 60টি সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাজ্যে নতুন করোনা সংক্রমণের কারণে দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধ না করে এবার যাত্রীদের দেশে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে ব্রিটেন থেকে দেশে ফিরলেই বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এক্ষেত্রে করোনার নেগেটিভ সনদ থাকলেও তা কাজে আসবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলছেন, ঢাকার পাশাপাশি সিলেটেও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে। করোনা মহামারীতে প্রায় 1 বছর ধরে ভুগতে থাকা বিশ্বে এখন নতুন আতঙ্কের কারণ রূপ পাল্টেছে এই প্রাণঘাতী ভাইরাস। লন্ডনে নতুন ধরনের করোনার প্রভাবে যখন বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করতে যাচ্ছে, তখনও বাংলাদেশ লন্ডনে ফ্লাইট বন্ধ না করে বরং কড়া বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের ওপর। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লন্ডন থেকে ফিরলেই নেগেটিভ সনদ থাকা সত্ত্বেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে যে কোনো যাত্রীকে। বৈঠক শেষে সচিবালয়ে গণমাধ্যমে এ নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। লন্ডন ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য ঢাকায় দিয়াবাড়ি ও হজ ক্যাম্পের পাশাপাশি সিলেটেও ব্যবস্থা রাখার কথা ভাবছে সরকার, জানিয়েছেন সচিব। যে আমাদের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন দিয়াবাড়িতে আর যে হজ ক্যাম্পে আছে, সেইখানে থাকবে 14 দিন, আর কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে নতুন একটি আইনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সৌদিতে গিয়ে কোনো এজেন্সি হাজির সঙ্গে চুক্তিভঙ্গ করলে তাকে দেশে ফিরে সাজা পেতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায়, তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে। হজ এজেন্সির সত্ত্বাধারীকে এসব ক্ষেত্রে নিবন্ধন বাতিল করা যাবে এবং 50 লক্ষ টাকা, আর ওমরা এজেন্সির ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। দেশের মহাসড়কগুলোতে অবৈধ স্থাপনা নির্মাণের সাজা হিসেবে 2 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে মহাসড়ক আইনেও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। কোনো প্রকার ফসল, খড় বা অনুরূপ কোনো পণ্য মহাসড়কে সে শুকাতে পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে 167 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে গতকাল দুপুরে দেশে ফেরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে 144 যাত্রীকে নামিয়ে দিয়ে 23 যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়। সব যাত্রীর কাছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের 20 মিনিট আগে সোমবার দুপুর 12টা 10 মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে লন্ডন থেকে আসা বিমানটি। সব যাত্রী বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে নিয়ে আসা কোভিড-19-এর নেগেটিভ সার্টিফিকেট জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সারেন। যাত্রীরা জানান, নেগেটিভ সনদ ছাড়া কোনো যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। বিমানবন্দরের এখন তো খুবই ভালো অবস্থা, আমাদের প্যাসেঞ্জারদের এখন অনেক শৃঙ্খলা দেখতেছি। ইউকের সাথে কম্পেয়ার করলে মনে হয় অনেক ইমপ্রুভ হয়েছে। বিমানবন্দরে নেগেটিভ সার্টিফিকেট ছাড়া আপনাকে চেক ইন করতে দেওয়া হবে না। এখানে খুব কড়াকড়ি এবং খুব থারালি তারা চেক ইন করতেছে। আমার তো মনে হয় বাংলাদেশে ভালো। হ্যাঁ, ইংল্যান্ডে এখন প্রচুর সমস্যা, প্রতিদিনই 30,000 to 35,000 পজিটিভ হচ্ছে। সব যাত্রীর কোভিড-19 পরীক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে জানান বিমানবন্দর ব্যবস্থাপক। আমাদের এখানে প্রচলিত পরীক্ষা, তার মধ্যে আমরা তীক্ষ্ণ নজর রাখছি যাতে কোনো কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ ট্রাভেলই করতে পারছেন না। অধিকন্তু তাদের কারো যদি কোনো উপসর্গ কোভিড-19-এর কোনো উপসর্গ দেখা দেয়, সেটার ব্যাপারে যত্নবান, সেটা নজরদারি করার জন্য যত্নবান আছেন আমাদের স্বাস্থ্য বিভাগ। কাউকে যদি ডাউট করেন, কোনো ধরনের ডাউট করেন, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের কোয়ারেন্টাইন ব্যবস্থা আছে। বৃহস্পতিবার 202 জন যাত্রী নিয়ে বিমানের একই ফ্লাইট লন্ডন থেকে বাংলাদেশে আসে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
যুক্তরাজ্যের পর জাপান, কানাডা ও দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় আরও দ্রুততা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী মহামারী আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাজ্যে মহামারী রোধে বিধিনিষেধ আরও কঠোরের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নতুন স্ট্রেইনের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা। ব্যস্ত লন্ডন পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্তের পর তার রোধে ঠিক একই অবস্থা হয় চীনের উহান শহরের। গেল 14 ও 23 ডিসেম্বর করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধিনিষেধ আরও কঠোরের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। যুক্তরাজ্য হয়ে করোনার নতুন ধরন অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, আইসল্যান্ডের পর এবার কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও শনাক্ত হয়েছে। করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক হওয়ায় তা আরও অনেক দেশে খুব অল্প সময়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিদেশি নাগরিকদের জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিজেদের নাগরিকদের দেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে অধিকাংশ দেশ। বন্ধ রয়েছে ফ্লাইট চলাচলও। দক্ষিণ আফ্রিকাতে করোনার দ্বিতীয় ধাক্কার সঙ্গে নতুন ধরন যুক্ত হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। যে কোনো মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এ অবস্থায় রাতে কারফিউয়ের সময়সীমা বাড়িয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট। For 14 days from midnight to night. চলমান করোনা মহামারীকে সতর্কবার্তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক বলেছেন, সামনের বছর মহামারী আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। This pandemic has been very severe. It's spread around the world. করোনার নতুন ধরন মোকাবিলায় এখনই দেশগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমর ইনান, সময় সংবাদ। এদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন দেশে চলছে করোনার টিকাদান। এর মধ্য দিয়ে করোনার লাগাম টানার আশা করা হচ্ছে। তবে সবগুলো দেশ ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বসে থাকবে না বলে জানিয়েছেন সংস্থার প্রধান। এর মধ্যে যুক্তরাষ্ট্রে চূড়ান্ত ট্রায়াল শুরু হয়েছে নোভাভ্যাক্সের। বেলজিয়ামে বৃদ্ধাশ্রমের 96 বছর বয়সী জোশ হারমন্স প্রথম করোনার টিকা নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন তার নিজেকে এখন আরও বেশি উদ্যমী মনে হচ্ছে। জোশ হারমন্সের টিকার মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশের মতো সোমবার থেকে বেলজিয়ামে শুরু হয়েছে ভ্যাকসিনেশন কর্মসূচি। ইউরোপের ভ্যাকসিনেশন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার লাতভিয়া ও মাল্টার স্বাস্থ্যকর্মীরাও ফাইজার ও বায়োএনটেকের টিকা নেন। করোনার প্রথম ধাক্কায় বিপর্যস্ত ইতালিতেও চলছে টিকাদান কর্মসূচি। সোমবার রাজধানী রোম সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বয়স্করা এই টিকা নেন। স্বাস্থ্যকর্মী ও সামনের সারির করোনা যোদ্ধাদের টিকাদান সম্পন্নের পর এবার বয়স্কদের করোনার টিকাদান শুরু করেছে রাশিয়া। দেশটির উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন বয়স্কদের ক্ষেত্রে নিরাপদ ঘোষণার পর সোমবার থেকেই মস্কোর বিভিন্ন স্থানে ভ্যাকসিন দেয়া হয়। অগ্রাধিকার ভিত্তিতে চীন জুড়ে চলছে করোনার ভ্যাকসিনেশন কর্মসূচি। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি কোয়ারেন্টিন সেন্টার, বিমান, গণপরিবহন, কাঁচাবাজার সহ ঝুঁকিপূর্ণ সেক্টরের মানুষজনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পশ্চিমা দেশগুলোর ভ্যাকসিনেশন কার্যক্রমকে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সবগুলো দেশ ভ্যাকসিনেশনের আওতায় না আসা পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই বলে জানিয়েছে সংস্থাটি। বিভিন্ন দেশে টিকাদান শুরু হয়ে গেছে। এটা সত্যি বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য। তবে পৃথিবীর সব মানুষকে যতদিন না আমরা করোনা থেকে নিরাপত্তা দিতে পারছি ততদিন আমরা দমে যাচ্ছি না। এদিকে যুক্তরাষ্ট্রে ফাইজার, বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিনেশন কর্মসূচির মধ্যে এবার চূড়ান্ত ট্রায়াল শুরু করেছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। কদিনের মধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। ওমর ইনান, সময় সংবাদ। একদিকে চলছে টিকাদান, অন্যদিকে জার্মানিতে মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হবে এমনটাই আশা জার্মান প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
গত রোববার থেকে জার্মানি সহ পুরো ইউরোপে শুরু হয়েছে কোভিড-19 টিকা প্রদান কার্যক্রম, কিন্তু তবুও থামছে না করোনার ভয়াল তাণ্ডব। খুব সহজেই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হচ্ছে না, তবে যেহেতু ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে, আশা করছি এবছরের তুলনায় আগামী বছর কিছুটা হলেও করোনার দাপট কমবে। গত 24 ঘন্টার ব্যবধানে শুধুমাত্র জার্মানিতেই আক্রান্ত হয়েছেন 30,000-এরও বেশি মানুষ আর মৃত্যুবরণ করেছেন 348 জন। তবে টিকা প্রদানের ফলে অল্প কিছুদিনের মধ্যেই মৃতের এবং আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে বলছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। অন্যদিকে এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। আর যারা কোভিড-19 আক্রান্ত হয়েছেন তারাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, সেটিও বলছেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুইয়া। এদিকে শীত থাকা পর্যন্ত সবাইকে মাস্ক সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জার্মান চিকিৎসা বিজ্ঞানী সহ বিশেষজ্ঞদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। নিজের পরিবারের ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি 10 গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম। স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করা এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1.5 কোটি টাকা হয়, তখন একে পুকুর চুরি নয় সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয়, সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায়, মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শ্যালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল, তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে, দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে, এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদের আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নির্দেশ প্রভাবেই 4 কোটি টাকা ঋণ জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই ও ভাতিজা। এই দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে বাড়ি কেনেন তিনি। দুদক আইনজীবী জানান, এর মাধ্যমেই দুর্নীতির অভিযোগ স্পষ্ট হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে দেশ ছাড়ার পর বের হয়ে আসতে থাকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি ও জালিয়াতির তথ্য। জানা যায়, দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে বাড়ি কিনেছেন তিনি। বাড়িটির দাম প্রায় 2,30 লাখ টাকা। সে সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সময় সংবাদের কাছে অস্বীকার করেছেন এসকে সিনহা। আপনার আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ। সরি, আমি করে দিই বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না, এটা বললেই হবে না। দুদক আইনজীবীরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নেন এসকে সিনহা। অভিযোগ আছে, এই টাকা দিয়েই যুক্তরাষ্ট্রের বাড়িটি কেনা হয়। সোমবার এ মামলায় সাক্ষ্য দেন সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিংহ। সাক্ষ্যে তারা বলেন, দুটি অ্যাকাউন্টের মাধ্যমে 4 কোটি টাকা ঋণ জালিয়াতির পুরোটাই হয়েছে এসকে সিনহার নির্দেশে ও প্রভাবে। পে অর্ডার দুটোই কিন্তু সুরেন্দ্র কুমার সিনহার সোনালী ব্যাংকের যে সুপ্রিম কোর্ট ব্রাঞ্চ আছে সেখানে জমা হলো। তো কাজে এটা পরিষ্কার যে এই ঋণ জালিয়াতির সঙ্গে প্রধান বিচারপতি সাবেক
সুরেন্দ্র কুমার সিনহা তার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন এসকে সিনহা ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত এটা বলার সময় এখনো আসেনি। যদিও দুদক থেকে যে মামলাটা করা হয়েছে, মামলায় বলা হয়েছে যে সিনহা সাহেবের প্রভাবে ঋণটা মঞ্জুর করা হয়েছে, এই ধরনের তথ্য মামলার মধ্যে বলা হয়েছে, এফআইআর এবং চার্জশিটের মধ্যে বলা হয়েছে। কিন্তু যেহেতু মামলাটা এখন বিচারাধীন, এই বিচারাধীন অবস্থায় এই ধরনের কোনো কথা বলাটা কতটুকু যৌক্তিক সেটা প্রশ্ন দাবি রাখে। অর্থ পাচারের এই মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। মামলার 11 আসামির মধ্যে জামিনে আছেন 4 জন। পলাতক সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সহ বেশ কয়েকজন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 মাস পর দেশে আসার বিষয়ে একই বুলি আওড়ালেন 3600 কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা পিকে হালদার। সোমবার রাতে সময় সংবাদকে তিনি কথা জানান। দ্রুত দেশে ফিরে আইনি লড়াই করবেন। অর্ধশতাধিক গার্লফ্রেন্ড ও 300 কোটি টাকা আত্মসাতের বিষয়টিও বেমালুম অস্বীকার করেন পিকে। পিকে হালদার হালের সবচেয়ে আলোচিত নাম। 4টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা। তাকে ধরতে ইন্টারপোলের সঙ্গে চিঠি চালাচালি করছে সরকার। এর মধ্যে লোকচক্ষুর অন্তরালে থাকা পিকে বিদেশে বসে গণমাধ্যমের সঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ নিয়ে কথা বললেন। এবছর অক্টোবরের 25 তারিখ দেশে ফিরে আদালতের হেফাজতে থেকে আইনি লড়াই করার ঘোষণা দিয়েও কোনো কারণ না দেখিয়ে তা বাতিল করেছিলেন তিনি। এরপর গত 2 মাসে অর্ধশতাধিক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে আরও প্রায় 100 কোটি টাকার লেনদেনের প্রমাণ পায় দুদক। এসবের মধ্যে সোমবার গণমাধ্যমে আগের বুলি আওড়ালেন পিকে হালদার। অনলাইনে যুক্ত হয়ে সময় সংবাদের কাছে তিনি দাবি করেন তার কোনো গার্লফ্রেন্ডই নেই। যাদের নাম এসেছে তারা সবাই তার বিভিন্ন অফিসের কর্মকর্তা। মহামান্য আদালত কোনো না কোনো আইনগত কারণে আমাকে অর্ডার দিয়েছে যে আমাকে আসতে পারে অ্যারেস্ট করা হবে। তখন আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যাই তাৎক্ষণিকভাবে, এবং সেই জন্য আশাটা পিছিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত আরেকটা কারণ ছিল, তখন আবার করোনা পজিটিভ ছিল। আমি এই জন্য তখন বাংলাদেশে আসতে পেরে নাই। বাট আমি এখনো ব্যর্থহীনভাবে বলতেছি আমি বাংলাদেশে আসতে চাই এবং আমি অচিরেই বাংলাদেশ আসবো। আমার দীর্ঘ ক্যারিয়ারে যদি কোনো মেয়ে কোনো সময় কাজ করে থাকে, তার মানে তো তারা সেটা আমার গার্লফ্রেন্ড না। আপনার কোর্টে গেলেও তো প্রচুর মহিলা আইনজীবী আছে, তার মানে কি এরা কারুর না কারুর অন্য আইনজীবীদের গার্লফ্রেন্ড? দুদক সহ আর্থিক প্রতিষ্ঠান থেকে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের স্পষ্ট অভিযোগ তুললেও পিকে হালদার তার সব মিথ্যা বলে দাবি করেন। আমার একটা মাত্র লায়াবিলিটি আছে, সেটা হচ্ছে আল আরাফা ব্যাংকে, এবং এটা 25 থেকে 27 কোটি টাকা হবে। এটা এক্সাক্ট ফিগার পেতেই হবে। ওনারা শুধুমাত্র এফআইআর এ বলেছেন যে অন্যের নামে আরো প্রায় 15-20 জনের নামে যে অর্থ আছে সেটা আমি বেনামে নিয়েছি। বাট প্রত্যেকটা লোকই ইন্ডিপেন্ডেন্ট লোক। ক্যাসিনো কাণ্ড ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে একটি গোষ্ঠী এসব করছে বলেও দাবি করেন অজ্ঞাত দেশে পালিয়ে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন সচল রাখতে ভেঙে ফেলা হলো পুলিশ বক্স। লেন দখলমুক্ত করতে আগারগাঁওয়ে হবে উচ্ছেদ অভিযান। ভোর হলেই রাজধানীর সদরঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আইন না মেনে বাস ঢুকে পড়া এই পরিস্থিতি। এই মুহূর্তে ঢাকা সদরঘাট এলাকাতে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মামুন, কবির, শুভ সকাল। আপনি একটি বিষয় আসলে জানবেন যে কাকঢাকা ভোরে যখন ঢাকার বা রাজধানীর কোথাও কোনো যানজট থাকে না বা পরিবহন যানজট সৃষ্টি হয় না, তখন কিন্তু পুরন ঢাকার অর্থাৎ এই সদরঘাট এলাকাতে যানজট থাকে পরিবহনের। এই যানজটের যে কারণ সেগুলি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলি থেকে সদরঘাটে টার্মিনালে লঞ্চ এসে থাকে যে যাত্রীদের নিয়ে, সেই যাত্রীদের আসলে বহন করার উদ্দেশ্যেই কিন্তু মূলত এই পরিবহনগুলো ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে সদরঘাট টার্মিনাল পর্যন্ত এই রাজধানীর বিভিন্ন রুটে যে গাড়িগুলি চলাচল করে, সেই গাড়িগুলি মূলত এই ভিতর দিয়ে প্রবেশ করে একটা যানজটের সৃষ্টি হয়। তবে এখানে কিন্তু আসলে ভিক্টোরিয়া পার্কের পরে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যে গণপরিবহন অর্থাৎ বাস, এই বাস কিন্তু এখানে ঢোকার কোনো নিয়ম নেই। ট্রাফিকটা ঢুকতে দিচ্ছে না বা দেয় না, এটাই নিয়ম। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রতি রাত অর্থাৎ রাত 2টা থেকে শুরু করে এই যানজটটা সৃষ্টি হয়। কারণ এখানে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে বিভিন্ন শ্রমিক সংগঠন রয়েছে এবং এখানে যে রাজনৈতিক যে সংগঠনগুলি রয়েছে তারা আসলে একটা নির্দিষ্ট চাঁদার বিনিময়ে এই গাড়িগুলোকে তারা সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক যাতায়াতের সুবিধা করে দেয়, যাতে তারা আসলে ওখানে যাত্রীদেরকে এক ধরনের জিম্মি করে গাড়িতে উঠানো হয় এবং যেখানেই বা যে রুটেই যে গন্তব্যেই যায় না কেন সেখানে আসলে তারা নির্ধারিত ভাড়া দিয়ে ওই বাসে তাদেরকে উঠতে হয়। এই জন্যই কিন্তু মূলত
যাত্রীদেরকে এক ধরনের জিম্মি, অর্থাৎ যে রুটেই নামা হয় না কেন সেখানে কিন্তু যাত্রীদেরকে নির্ধারিত ভাড়ারও 3-4 গুণ ভাড়া নিয়ে থাকে। একটি বিষয় বলতে মিরপুরের লাইনে যে গাড়িগুলি রয়েছে সেখানে সদরঘাট থেকে তারা 150 টাকার উপরে ভাড়া নিয়ে থাকে। আর একটি বিষয় বলবো যে এখানে শুধুমাত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢুকতে যেই টাকাটা দিয়ে থাকে সেটি আমরা আসলে এখানে যে লাইনম্যান রয়েছে এবং কয়েকজন পুলিশের যে ট্রাফিক রয়েছে তাদেরকেও আমরা এই চাঁদা নেওয়ার সময় দেখেছি এবং সেই চিত্র কিন্তু আসলে সময় সংবাদের কাছে রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিটি গাড়ি থেকে 600 থেকে 1000 টাকা পর্যন্ত তাদেরকে দিতে হয় প্রতি রাতে, শুধুমাত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক অবাধ যাতায়াতের জন্য। এবং এর ফলে হয় কি যে এই যে সরু রাস্তাটা পুরো অঞ্চলটাই কিন্তু একটি বিশাল যানজটের সৃষ্টি হয় এবং এগুলি কিন্তু আসলে আজকে নতুন নয়, এটি বহু বছর ধরে হয়ে আসছে এবং এই জায়গাটিতে পুরো অঞ্চলে একটা লম্বা বা দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এবং এখানে বিশেষ করে রাত 2টার পর থেকে 6টা-7টা পর্যন্ত, অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার যে যাত্রীরা লঞ্চ যোগে ঢাকায় ঢোকেন বা প্রবেশ করেন সেই যাত্রীরাই আসলে এই গণপরিবহনগুলোর মূল টার্গেট থাকে তাদেরকে উঠানো এবং তারা কিন্তু ওখানে গিয়ে একজনের জিম্মি করে যাত্রীদেরকে উঠানো এবং এর ভুক্তভোগী কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যাবেন, নির্ধারিত ভাড়া পরিশোধ করবে সেই সুযোগটি কিন্তু আসলে তাদের থাকে না, কারণ তারা একমাত্র জিম্মি করে নির্ধারিত ভাড়ার 3 গুণ 4 গুণ ভাড়াটা আদায় করে থাকেন। এই কারণটি হচ্ছে যে প্রতিটি বাস যে পরিমাণ চাঁদা দিয়ে ঢোকেন সেই চাঁদাগুলি কিন্তু আসলে তাদেরকে এই যাত্রীদের কাছ থেকে কিন্তু এটা উসুল করতে তারা উসুল করেন, সেজন্যই কিন্তু মূলত এই ভাড়াটা বা ভুক্তভোগী শিকার হন সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা। আর এর কারণে কিন্তু আসলে এই যে দীর্ঘদিনের যে যানজট সদরঘাট থেকে শুরু করে কোতোয়ালি অঞ্চল, এই সদরঘাট বা জজকোর্ট, কোতোয়ালি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এটি পুরো একটি যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে মধ্যরাত থেকে, অর্থাৎ যখন এখানে টাকা নিয়ে প্রত্যেকটি গাড়িকে পাস করিয়ে দেওয়া হয় জগন্নাথের সামনে দিয়ে যে একটি রাস্তা রয়েছে সেখানে, এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে ঘোরার জন্য বা ইউটার্ন করার জন্য কিন্তু সেখানে কোনো ধরনের ব্যবস্থা নেই যে সহজে যাতায়াত করতে পারে। আরেকটি বিষয় বলে কি সিএনজি এবং রিক্সা, এগুলি সিএনজি এবং রিক্সাকে সদরঘাটের সামনে এলোমেলোভাবে রাখা হয় এবং সেখানেও একটি গ্রুপ বা একটি চক্র রয়েছেন যারা লাইনম্যানের মাধ্যমে প্রতিটি সিএনজির কাছ থেকে 30, 40, 50 এরকম টাকা নিয়ে তাদেরকে স্ট্যান্ড করা হয়, যেখানে আসলে গাড়ি তো দূরের কথা যে হাঁটা চলার কোনো ব্যবস্থা থাকে না। এর ফলে আসলে কি প্রতিনিয়ত যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন এবং যাত্রীরা কোন গাড়িতে উঠবেন বা কোন গাড়িতে চড়বেন সেই সুযোগটি কিন্তু থাকে না। এক ধরনের টানা হেঁচড়া, অর্থাৎ বাসের হেল্পার ড্রাইভার যারা রয়েছেন তারা এবং সিএনজির যে চালক রয়েছেন তারা আসলে যাত্রীদেরকে এক ধরনের টানা হেঁচড়া করেই প্রতিনিয়ত এই ঘটনাটি ঘটছে, টানা হেঁচড়া করে তারা যাত্রীদেরকে গাড়িতে উঠান। এই ঘটনাগুলো আসলে দীর্ঘদিনের এই সমস্যা বলা চলে সদরঘাট অঞ্চলের। এছাড়া আরেকটি বিষয় বলবো যে এই সময়টি কিন্তু সকাল, অর্থাৎ দক্ষিণাঞ্চলে রাতের যেই লঞ্চগুলি থাকে সেই লঞ্চগুলোর যাত্রীদেরকে টার্গেট করেই কিন্তু আসলে এই সমস্যাগুলি ঘটছে। তবে আসলে সমাধান ট্রাফিক বিভাগ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে থাকেন তাহলে কিছুটা হলেও এই যানজট নিরসন বা সকালবেলা ঢাকা যেখানে ফাঁকা থাকার কথা সেই ঢাকাবাসী বা পুরান ঢাকাবাসী সেই ফাঁকাটি পাবেন। আর এই পাশেই কিন্তু আসলে ভিক্টোরিয়া পার্ক, যেখানে সকল এই নগরবাসী এখানে প্রাতঃ ভ্রমণে আসেন, তারা অন্ততপক্ষে কিছুটা হলেও স্বস্তি পাবে এই পুরনো ঢাকা একটু ফাঁকা হলেও। তো খবির আমার কাছে এই ছিল পুরনো ঢাকার যানজট নিয়ে সবশেষ তথ্য। ঢাকার সদরঘাট এলাকার যানজট ও পরিবহন অব্যবস্থাপনার বিভিন্ন চিত্র তুলে ধরছিলেন ওবায়দুল্লাহ মামুন। পদ্মা সেতুর সড়ক পথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানান সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এই জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ।
এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর 2022 সালে দিনে 24,000 যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। 2050 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 67,000-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। বিশেষ করে ভারী পণ্য পরিবহনের জন্য তখন বিকল্প উপায় হয়ে উঠবে নৌপথে চলাচল। একই সময়ে তাই নৌপথও যাতে চালু থাকে সে বিষয়ে আগে থেকে চলছে প্রস্তুতি। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা ড্রেজিং সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং এখানে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এদের সাথে আমাদের সমন্বয় আছে। আমাদের যে বিবিএ বোর্ড সভা তারাও এখানকার কিন্তু মেম্বার। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে দেশের জিডিপি 1.2%-এর পাশাপাশি আঞ্চলিক জিডিপি বাড়তে পারে 3.2%। নৌযোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জনজীবনে। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর শিরোইল রেল স্টেশন এলাকাতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি তার কাছে যাব। রকি, শীতের প্রকোপ বেড়েই চলেছে রাজশাহী অঞ্চলে। এই প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সাধারণ ও ছিন্নমূল মানুষেরা পড়েছেন বিপাকে। সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব রাজশাহী শিরোইল স্টেশন এলাকা থেকে। বিশেষ করে ঠিক আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু ছিন্নমূল মানুষেরা আছেন। তারা কিন্তু এই পুরো রাত এখানে তারা রাত্রি যাপন করেন এবং খোলা আকাশের নিচেই। আপনারা বুঝতেই পারছেন শীতের এই প্রকোপ কতটা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই কিন্তু তারা এই পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তারপরেও এই রাত্রি যাপন করতে হয় এখানে। তাদের যে কষ্ট সেটি আসলে বলে বোঝানোর উপায় নাই। তারা যেটি বলছেন যে আসলে তাদের কিন্তু কোনো ধরনের থাকার জায়গা নেই। তারা কিন্তু একেবারেই নিরুপায় হয়েই কিন্তু এখানে আসেন এবং সারা রাত্রি এই শীতের মধ্যেও কিন্তু তারা এখানে থাকেন। সব মিলে এ ধরনের বেশ কিছু আরও মানুষ আছে যারা বসবাস করে নগরের ভদ্রা এলাকায়। সেখানে একটি বস্তি আছে, সেখানে নানা ছিন্নমূল মানুষ যাদের আমরা থাকতে দেখি, তারাও কিন্তু অসহায় এবং খুব কষ্টের মধ্য দিয়ে এই শীতের মধ্যে তারা এখানে থাকেন। এবং আমরা সকালেই দেখি এবং বিভিন্ন সময় আমরা দেখি তারা যখন শীতের এই প্রকোপটি বেড়ে যায় তখন তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের জন্য চেষ্টা করে। ঠিক এদেরও কিন্তু একই অবস্থা। তারা যেটি বলছেন, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে শীত বস্ত্রগুলো বিতরণ করা হয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। আরও যদি শীত বস্ত্র বিতরণ করা হয় সেক্ষেত্রে তাদের যে কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, এমনটাই আসলে আমাদেরকে তারা বলছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম খেটে খাওয়া কিছু মানুষগুলোর সাথে যারা কাজের আশায় সকালবেলায় ঘর থেকে বের হয়েছে, তবে এই শীতের বৃদ্ধি পাওয়ার কারণে তারা কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম সেটি যেমন করতে পারছেন না এবং সঠিকভাবে তারা কাজও পাচ্ছেন না, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যদি বলা যায়, গতকাল রাজশাহীর যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটি ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের মধ্যে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে পরিলক্ষিত হচ্ছে, এমনটাই আবহাওয়া অফিস জানিয়েছে। এই তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে বলেও তিনি কিন্তু আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপনারা দেখছেন যে এখানে যারাও ঘর থেকে বের হয়েছেন তারাও কিন্তু মোটা কাপড় চোপড় বা প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়েই কিন্তু তারা প্রয়োজনে বের হচ্ছেন। এছাড়াও আমরা সকালে যাদেরকে দেখেছি মোড়ে মোড়ে অনেকেই শীতের হাত থেকে কিছুটা হলে বাঁচার জন্য খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আমরা সকালের দিকে হালকা কুয়াশা দেখেছি। এই কুয়াশার কারণে বিভিন্ন যানবাহনগুলো কিন্তু তারা ঠিকমতো তাদের পূর্ণ গতিতে তারা কিন্তু গাড়ি চলাচল করতে পারছেন না। এদিক দিয়ে তাদের কিছুটা হলেও সমস্যা হচ্ছে, এমনটা আসলে চালকরা বলছেন। চালকরা আরও জানিয়েছেন যে যেখানে তাদের হয়তো পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সেখানে এখন এই কুয়াশা বেশি থাকার কারণে কিন্তু তাদের 2 ঘন্টারও বেশি সময় লাগছে। এ কারণে কিন্তু অনেকখানি তাদের এই
সমস্যা হচ্ছে এমনটা আসলে তারা বলছেন। এখানে আপনি দেখছেন যে স্টেশনের বাইরের দিকের যে পরিবেশ সেটি এখনও কিন্তু অনেকেই এখানে যারা ঘুমিয়েছিলেন তারা একেবারে খোলা আকাশের নিচে কিন্তু সারা রাত রাত্রি যাপন করেন, তাদের কোনো মাথায় ছাদ নেই এবং তারা কিন্তু এই মুহূর্তেটা এই শীতের প্রকোপ বৃদ্ধি যখন পায় তখন কিন্তু তারা প্রশাসনের দিকে তাকিয়ে থাকেন। অনেকে ব্যক্তি উদ্যোগেও শীতবস্ত্র বিতরণ করে থাকেন যা একেবারেই অপর্যাপ্ত এবং প্রশাসন থেকেও যেগুলো দেয়া হয় সেগুলো অনেকে পান না, এমন ধরনের অভিযোগ তারা করে থাকেন। তো আমরা কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসকের সাথে, তিনি যেটি বলছেন যে আসলে আরও বেশ কিছু শীতবস্ত্র এই শীতের মাধ্যমে তাদের বিতরণ করা হবে ছিন্নমূল মানুষদের এবং তারা পর্যায়ক্রমে সবাইকেই সেটি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখছেন যে এখানে আসলে অনেক ছোট্ট শিশুরাও কিন্তু তাদের পরিবার পরিজনেরকে নিয়ে কিন্তু এখানে থাকেন এবং শীতের পর্যাপ্ত কাপড় না থাকার কারণে তাদের কিন্তু খুব কষ্ট করেই এখানে কিন্তু রাত্রি যাপন করতে হয়। সব মিলিয়ে যদি বলা যায় যে রাজশাহীর এখন পর্যন্ত যে শীতের প্রকোপ তা এই মৌসুমের মধ্যে আজকে সর্বনিম্ন হিসেবে পরিলক্ষিত হচ্ছে, যা আবহাওয়া অফিসের ভাষায় বলা যায় যে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে এই রাজশাহী অঞ্চলের উপর দিয়ে। গতকালকে ছিল এখানে মৃদু শৈত্যপ্রবাহ এবং বেশ 3-4 দিন ধরেই কিন্তু রাজশাহী অঞ্চলে এই শীতের তীব্রতা বেড়েছে এবং তীব্র থেকে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ এখানে বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে। তো এই ছিল আমার কাছে খুবই রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। শীত পরিস্থিতি রাজশাহী থেকে জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের বিচার আটকাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মীর কাশেম আলীর মার্কিন লবিস্ট ফার্মের কাছে পাঠানো $2.5 কোটি ফেরত আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই সংক্রান্ত তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের কাছে ফের চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া অভিযোগটি অর্থ পাচার মামলার আওতাভুক্ত করতেও বলা হয়েছে। যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের সম্পদ অন্য কাউকে ভোগ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদক কমিশনার। 2012 সালে দুর্নীতি দমন কমিশনে পাঠানো আইন মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয় মানবতা বিরোধী অপরাধের বিচার নস্যাৎ করতে 2010 সালের 6 অক্টোবর ওয়াশিংটনের ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে একটি মার্কিন লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেন যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত নেতা মীর কাশেম আলী। চুক্তিতে উল্লেখ করা হয় ক্যাসিডিকে অগ্রিম $2.5 কোটি দিলে তারা যুদ্ধাপরাধী জামাত নেতাদের পক্ষে কাজ শুরু করবে। এছাড়া ভ্রমণ ও সব ধরনের পকেট মানি বহনের পাশাপাশি ক্যাসিডি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ কাজের জন্য আরও $1.5 লাখ অতিরিক্ত দিতে হবে। চুক্তির পর মীর কাশেম আলীকে ক্যাসিডি জানায় সিনেটর, কংগ্রেসম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রশাসকদেরও জামায়াত নেতাদের পক্ষে তারা প্রভাবিত করবে। এরপরই মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির পক্ষে ব্রিটিশ আইনজীবী টমি ক্যাডম্যান বাংলাদেশে আসেন। চুক্তি অনুযায়ী $2.5 কোটি বিনিময়ে 6 মাস কাজ করে আরও মোটা অঙ্কের টাকা দাবি করে মার্কিন এই ল ফার্মটি। 2012 সালের 25শে আগস্ট আদালতের অনুমতি নিয়ে জেলগেটে মীর কাশেম আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন বলে জানায় দুদক সূত্র। এরপর বিদেশে অর্থ পাচারের বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখাকে কয়েকবার বলা হলেও তা বর্তমান আইনে দুদকের আওতাভুক্ত না হওয়ায় অভিযোগটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বেশ কয়েকবার চিঠি দিলেও অভিযোগটি সংশ্লিষ্ট দপ্তরের অধীনে হস্তান্তরের উদ্যোগ না নেয় সোমবার ফের বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। এখন এটি বিএফআইতে আছে। বিষয়টি বর্তমানে আমাদের শিডিউলভুক্ত না হয় এটি নিয়ে বিএফআইউ এখন কাজ করছে। এই বিজয়ের মাসেও আমরা মীর কাশেম আলীর ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য বিএফআইউকে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর $25 মিলিয়ন অন্য কেউ ভোগ করবে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাতের বিনিয়োগ করা এই বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকে আরও কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছে দুদক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন দিলে শেষ পর্যন্ত বিএনপি জয়ী হবে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। কাদের সাহেবকে ওইটা মনে করা যাবেন যে খরগোশ আর কচ্ছপের গল্প যদি উনি একবার মনে করেন তাহলে দেখবেন যে কচ্ছপই আলটিমেটলি জেতে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, একেবারে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।
এখন তো আওয়ামী লীগকে আমি বলবো যে তারা বরঞ্চ এখন জনগণের কাছে যাওয়ার চেষ্টা করুক, এবং যে দলে তারা এখন পরিণত হয়েছে আওয়ামী লীগ কিন্তু আর জনগণের যে রাজনৈতিক দল যেটা আপনার হওয়া উচিত একটা রাজনৈতিক দলের, সেটা আর তারা নেই। তারা এখন জনগণের বাদ দিয়ে অন্যান্যদের রাজনৈতিক দলে পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা উপলক্ষে গতকাল দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন উপজেলার বারদি এলাকার একটি মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সচিবের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বীরু। এ সময় সোনারগাঁ পৌরসভার আসন্ন নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্রের খেলা খেলতে চায় তাদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এর রশিদ। এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু সহ স্থানীয় নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। বাংলাদেশে এত জঘন্য খেলা আগে হয় নাই। যেদিন ওখানে হাতুড়ি পড়ছে সেদিন থেকে বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। 9 তারিখে ঘন্টা বাজাবো এবং এই ঘন্টা এমন ভাবে বাজবে, এত জোরে আওয়াজ হবে এই ঘন্টার, যারা বাংলাদেশ নিয়ে খেলতে চায় তাদের বুকের পাঁজর যাতে বন্ধ হয়ে যায়। জাতির জনকের ভাস্কর্য নিয়ে যারা অপরাজনীতি করছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। গতকাল বিকেলে ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগ আয়োজিত জঙ্গি বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। উপজেলার রূপাপাত বামনচন্দ্র স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সাংগঠনিক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, কেন্দ্রীয় নেতা চৈতি বিশ্বাস সহ অনেকেই বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনাও করেন নিক্সন চৌধুরী। যখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে ঠিক সেই মুহূর্তে এই মামুনুল হকদের মতন জঙ্গিরা, যারা শুধু নিজেদেরকেই মুসলমান মনে করেন, আমাদেরকে মুসলমান মনে করেন না। আমরাও 4 কলেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমাদের বেলায় যখন আমরা গাইল পারে তখন আমরা মুসলমান থাকে। আর মামুনুল হকের মতন যুদ্ধ অপরাধী পাকিস্তানের দালাল রাজাকাররা যখন আমরা তাদের নিয়ে কথা বলি তখন আমরা বেমুসলিম হয়ে যাই। ভোরের সময় আরও থাকছে। ইংরেজি নতুন বছরকে সামনে রেখে ফুরসত নেই ঝিনাইদহের ফুল চাষিদের। করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি পুষিয়ে ওঠার আশা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাইকেল লেন সচল রাখতে এবার ভাঙা হলো পুলিশ বক্স। এছাড়া অভিযানের পর ফের দখল হওয়া ভ্রাম্যমাণ দোকানও উচ্ছেদ করা হয় দ্বিতীয় দিনের অভিযানে। আগারগাঁওয়ের সাইকেল লেনও দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চালানোর একদিনের মাথায় আবারও একই চিত্র। সোমবার অভিযানের আগ পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর সাইকেল লেনে ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন পার্কিং করতে দেখা যায়। স্বাভাবিকভাবে বাধ্য হয়েই রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাতে হয় সাইকেল আরোহীদের। আলাদা লেন আছে, কিন্তু আমরা ওই লেনটা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের রাস্তার মাঝখানে ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সাইকেল লাইনে গাড়ি রাখার কারণে আমরা লাইনের বাইরে আমরা সাইকেল চালানো হচ্ছে। অনেকেই জানেন না সাইকেল লেনের কথা, আবার অনেকে অন্যের দেখা দেখি গাড়ি পার্কিং করেন। এমনকি পুলিশ ও মোটরসাইকেল রাখেন এই লেনে। না, এটা সাইকেল লেন আমি জানি না। হ্যাঁ, এই জন্যই আমি ঠিক রাখছি। সেটা ঠিক আছে, সাইকেল চালানোর জন্য মনে করেন আমি একলা তো রাখিনি, আমার সামনেও গাড়ি আছে, পিছেও গাড়ি আছে না।
হ্যাঁ, এটা জানি সাইকেল লেন আমার বলছি, আমি তো সরাই দিচ্ছি। রোববার সিটি কর্পোরেশনের অভিযানে সরানো যায়নি সেখানে থাকা পুলিশ বক্স। সোমবার মেয়রের নির্দেশে সেটি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ করা হয় সাইকেল লেনের পাশের দোকানও। প্রথমে আমরা আইনগত ব্যবস্থা যাওয়ার চেষ্টা করছি না, নিতান্ত বাধ্য না হলে আমরা জরিমানার দিকে যাচ্ছি। এটা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মাণ করেছে, মেয়র মহোদয়ের কাছ থেকে, মেয়র স্যারের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি এটি সরিয়ে দেওয়ার জন্য। বৃহস্পতিবার সময় সংবাদের সাইকেল লেন দখলের সংবাদ প্রচারের পর রোববার থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চারপাশে তোলা হয়েছে 10 ফুট উঁচু দেয়াল, ভেতরে বসত বাড়ি। বের হওয়ার পথটাও রাখা হয়নি, তাই অবরুদ্ধ পরিবার মই দিয়ে প্রাচীর বেয়ে বাইরে চলাচল করতে বাধ্য হচ্ছে। প্রভাবশালী প্রতিবেশীর এমন অমানবিক আচরণের প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনে অভিযোগ দিয়ে মেলেনি কোনো প্রতিকার। নওগাঁর রানীনগরের পল্লীতে গত 1.5 বছর ধরে ভ্যান চালক দরিদ্র এক পরিবারকে উচ্ছেদের চেষ্টায় চারপাশে প্রাচীর তুলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। অনেকটা অবিশ্বাস্য, বিস্ময়েরও বটে। সীমান্তের করিডোরও না, মই বিয়ে 10 ফুট উঁচু ইটের দেওয়াল টপকে বসত ঘর থেকে বের হবার পাশাপাশি ঢুকতেও হয় রুজিনার 7 সদস্যর পরিবারকে। গত 1.5 বছর ধরেই চলছে অবরুদ্ধ জীবনের অমানবিক এমন লড়াই। নওগাঁর রানীনগর উপজেলার বেদগ্রামের প্রতিবেশী আব্দুল বারিক রুজিনার বসত বাড়ির চারপাশে তার জমি দাবি করে প্রাচীর নির্মাণ করেন। তোলা হয় 10 ফুট উঁচু ইটের দেওয়াল। এতে রুজিনাদের ছোট টিনের বসত ঘরটি আড়াল হয়ে যায়। প্রথম দিকে রুজিনাদের বের হওয়ার জন্য প্রাচীরের একপাশে কিছু জায়গা ফাঁকা রাখা হলেও পরে সেটাও বন্ধ করে দেয় জমির মালিক দাবিদার আব্দুল বারিক। এতে পুরো অবরুদ্ধ হয়ে পড়া বাড়ির সদস্যদের ঝুঁকি নিয়ে মই বেয়ে প্রাচীর টপকে আসা যাওয়া করতে হয়। আমার ওইটুকু সম্পদ, আমার সাইডে রাখার জায়গা নেই যে আমি ওখানে যা দাঁড়াবো। আব্দুল বারিক ডাক্তার এবং ওর সঙ্গে কিছু মাস্তান গোস্তান নিয়ে আসে আমার বাড়িটা এভাবে অবরুদ্ধ করে রাখছে। একটি পরিবারকে উচ্ছেদ চেষ্টায় প্রাচীর নির্মাণের মাধ্যমে এমন অমানবিক কাজ করেই ক্ষান্ত থাকেনি আব্দুল বারিক। দরিদ্র পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলাও করেছেন। নিজের কেনা জমি দাবি করে এসব করা হয়েছে বলে জানান আব্দুল বারিক। ওদের পৈতৃক সম্পত্তি ছিল, তারা পর্যায়ক্রমে অভাবন্টনের মধ্যে বিক্রি করেছে। আমি দখল বোঝা গেছে, আমি সে অবস্থায় আছি। ভুক্তভোগী রুজিনা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে গত 1.5 বছর ধরে অভিযোগ করলেও আমলে নেয়নি কেউ। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন, ভুক্তভোগীর অভিযোগ খতিয়ে দেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। দখলে যাওয়ার জন্য প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য বিষয়, প্রশাসনের আওতায় যে প্রশাসন যে সেটা আবার প্রাচীরটা আবার পুনরায় তাকে ডাক্তার বাড়ির পক্ষে দিয়েছে। আমাদের কাছে অভিযোগগুলি এসেছে এবং আমরা দ্রুত এর কি সমাধান করা যায়, তাকে অবরোধ থেকে কিভাবে মানবতা থেকে আমরা মানে একটা সমাধান করতে পারি, সেই বিষয়ে আমরা একটা পদক্ষেপ নেব। প্রাচীর তোলা 18 শতক জমির মধ্যে 3 শতক জমিতে রয়েছে রুজিনাদের বসত বাড়ি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে এবার এগিয়ে এসেছে ট্রান্সপোর্ট নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা 4 তরুণ। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে তারা জানান। কর্মসংস্থানে আর্থিক সহায়তা দিতে সরকারও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট কাজল আব্দুল্লাহ। জন্মের পর থেকেই তারা পরিবার ও সমাজ থেকে একটু একটু করে দূরে চলে যান, আর যাপিত জীবনে তাদের সঙ্গী সভ্য সমাজের ব্যঙ্গ বিদ্রুপ আর উপেক্ষা। তবুও স্বপ্নে ভর করেই এগিয়ে যেতে চান তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাই তো নাচ, গান ও টাকা তোলা ছাড়াও জড়াতে চান স্বাভাবিক কাজকর্ম আর উপার্জনে। তাদের আগ্রহ, সরকারের উদ্যোগ আর বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় অনেকটাই পরিবর্তন এসেছে সমাজের পিছিয়ে থাকা এসব মানুষের জীবন জীবিকায়। তেমনি নতুন উদ্যোগে তাদের কর্মসংস্থান তৈরিতে পাশে দাঁড়িয়েছে এফ কমার্শিয়াল পেজ ট্রান্সপোর্ট, যেখানে পণ্য সরবরাহের ডেলিভারিতে শুধু নিয়োগ দেওয়া হচ্ছে হিজড়া জনগোষ্ঠীকে। এমন 5 জনকে নিয়োগ দিয়ে সাইকেলিং ট্রেনিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে সংশ্লিষ্টরা। এখানে আমরা জব করতে পারি আমাদের ঠিক মতো, বা আমরা জব এখন করব, ঠিক আছে। তা এই পর্যায়ে আমাদের এই চাকরির ক্ষেত্রে সমাজ আমাদের ভালো দেখবে। অনলাইনে পণ্য বিক্রির এই সাইটটির তত্ত্বাবধায়ক 4 জন তরুণ, যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ বলে জানান প্রতিষ্ঠানটির সিইও। ব্যক্তি পর্যায়ের এসব কার্যক্রমকে সরকারি কর্মসূচির সঙ্গে সমন্বয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। আনপ্রিভিলেজড কমিউনিটিগুলো সাফার করতেছে, তো ওইসব দেখেই আর কি তখন মনে হলো যে ওরাও তো আমাদের মতো মানুষ, ওরাও তো সুযোগের অপেক্ষায় থাকে। তো ওদেরকে যদি সুযোগ করে দেশবাসীর সামনে তুলে ধরতে পারি, এটা বৈশ্বিক, জাতীয় এবং ব্যক্তিগত উন্নয়ন সবকিছু বয়ে আনবে ইনশাআল্লাহ। সরকারের একটি প্রকল্প রয়েছে হিজড়া জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য, সেটিকেও এই 4 তরুণের উদ্যোগের সঙ্গে সমন্বিত করা যায়।
তাদেরকে ওই প্রজেক্ট থেকে যদি ফান্ডের ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা উৎসাহিত হবেন এবং তারা তাদের এই উদ্যোগকে আরও স্ট্রেনথেন করে এটিকে আরও সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আপাতত ফেসবুক পেজে প্রচারণা কার্যক্রম চালালেও শীঘ্রই ওয়েবসাইট ও অ্যাপস তৈরির কাজ শেষ হবে বলেও জানান উদ্যোক্তারা। বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে তুষারপাতে বিপর্যস্ত ইতালির জনজীবন, বরফ যান চলাচল, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও পরিস্থিতির অবনতি। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জনজীবনে। শীতার্ত মানুষের সেই খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকাতে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। আমরা সরাসরি তার কাছে যাব। বকুল। ধন্যবাদ খবির। আপনি জানেন যে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলার মধ্যে ঠাকুরগাঁও কিন্তু বরাবরই কিন্তু এইভাবেই শীত বিরাজ করে। তো আমরা যেটি লক্ষ্য করেছি যে গত এক সপ্তাহ ধরেই যে তাপমাত্রা ওঠানামা করছে তা কিন্তু 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এই তাপমাত্রা উঠানামার ফলে যেই অবস্থা, যে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দিন দিন তীব্রতা লক্ষ্য করছি। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় ঘুরে, দেখা গেছে রেল লাইনের যারা প্ল্যাটফর্মে ছিন্নমূল মানুষরা শুয়ে থাকে এবং রাস্তার আশেপাশে যারা ছিন্নমূল মানুষ শুয়ে থাকে তারা কিন্তু সবচেয়ে বেশি এই শীতের কারণে কষ্ট পাচ্ছে। পাশাপাশি যারা রিক্সা চালক আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু এই কষ্টের মধ্যে পড়েও কাজের সন্ধানে প্রতিনিয়ত বের হচ্ছেন। এই অবস্থাতে শীত বস্ত্রের অনেকটা অভাব রয়েছেন বলে জানিয়েছেন তারা। তবে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন জায়গা থেকে 25,000 কম্বল তারা কিন্তু বরাদ্দ পেয়েছেন এবং নগদ অর্থ পেয়েছেন 35 লাখ টাকা। তো তারা বলছেন যে তাদের যে কার্যক্রম উপজেলা প্রশাসনের মাধ্যমে মানুষের, ছিন্নমূল মানুষ এবং দরিদ্র মানুষের হাতে যেন পৌঁছে, সে কারণে কিন্তু তারা প্রতিনিয়ত সমন্বয় করে যাচ্ছেন এবং সেই সমন্বয়ের পাশাপাশি তারা এই শীত বস্ত্রগুলো পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের যেই ভোটাররা আছে বা ইউনিয়ন পরিষদে যারা বসবাসকারীরা আছে তাদেরকেও কিন্তু পৌঁছে দিচ্ছেন। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের যে পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি দিন দিন তীব্রতায় লক্ষ্য করা যাচ্ছে। তবে সকাল থেকে ঘন কুয়াশা আমরা সেভাবে লক্ষ্য করিনি। তারপরে শীতের যে কনকনে যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু শরীরে রাখছে। এই অবস্থাতে সাধারণ মানুষের চলাফেরায় সত্যিকার অর্থে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে গরমের সময় যেভাবে সকালবেলা মানুষ শহরে বের হয়, সেভাবে কিন্তু মানুষ বের হচ্ছে না। কারণ হচ্ছে যে শীতের যে তীব্রতা, সেই তীব্রতায় কিন্তু তারা ঘরেই থাকছে অনেকে। আবার অনেকে দেখা যাচ্ছে যে পরিজনের জন্য সংসারের চাকা ঘোরাতে তারা কিন্তু নিয়মিত সকালেই কিন্তু শহরে বের হচ্ছে। তারপরেও কিন্তু কাজ না পেয়ে অনেকে ফিরে যাচ্ছে। এই অবস্থাতে তারা যে বিষয়টি জানিয়েছেন যে পেট যেহেতু তাদের খায়, সেই অবস্থা যে খোরাক জোগানোর জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে যেই পরিমাণ তাদের আয় হওয়ার কথা তা কিন্তু হচ্ছে না। সেই কারণে ঋণের যে বোঝা, তারা কিন্তু ঋণ মহাজন করে চলছেন এবং ঋণের বোঝা কিন্তু তাদের দীর্ঘ হচ্ছে। তো ঠাকুরগাঁয়ের যে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আমরা লক্ষ্য করছি যে দিনের পর দিন এই শীতের তীব্রতা কিন্তু বেড়েই চলছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন জিয়াউর রহমান বকুল। দিনাজপুরে 5 শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে পিপলস এম্পাওয়ারমেন্ট ট্রাস্টের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী, ছিন্নমূল ও হত দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন হতদরিদ্র মানুষ। আজকের অনুষ্ঠান প্রধান অতিথি যারা
ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। গতকাল দুপুরে শহরের সেন্ট্রাল খেয়াঘাট নদী বন্দর এলাকায় এই কর্মসূচি হয়েতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং এফবিসিসিআই এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। পরে 2 শতাধিক মুক্তিযোদ্ধার মাঝে কম্বল সহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাথার ক্যাপ বিতরণ করা হয়। ঝিনাইদহে বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় গণশিল্পী সংস্থা, কথন সাংস্কৃতিক সংসদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান ও নাটক পরিবেশন করেন। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। ইংরেজি নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষকদের কাছে নতুন বই হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব বই পেলেও চতুর্থ শ্রেণীর অর্ধেক বই পেয়েছেন তারা। অন্যদিকে দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর বই সরবরাহ না থাকায় এই 2 শ্রেণীর শিক্ষার্থীরা কবে নাগাদ নতুন বই হাতে পাবে সে ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেনি শিক্ষা কর্মকর্তা। তবে নতুন বছরের প্রথম দিন সবগুলো স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। কিশোরগঞ্জের ভৈরবে নানা অনিয়মের অভিযোগে 2টি বেসরকারি হাসপাতালকে 8 লাখ টাকা জরিমানা করেছেন ওষুধ প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে র্যাব 14 এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নিম্নমানের পরীক্ষা নিরীক্ষা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে শহরের আবেদিন প্রাইভেট হাসপাতালকে 6 লাখ টাকা এবং হলিটাচ কেয়ার হাসপাতালকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। ইংরেজি নতুন বছর দোরগোড়ায়, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। করোনায় সারা বছর ব্যবসায় মন্দা, তার সাথে ঘূর্ণিঝড় আমপান তছনছ করে গেছে সবকিছু। সেই ক্ষতি পূরণের আশায় ফুল চাষিরা এখন স্বপ্ন দেখছেন ভালো বেচা কেনার। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গাঁদা, জারবেরা ও গোলাপ সহ বাহারি ফুলে ছেয়ে গেছে ঝিনাইদহ সদরের গান্না এলাকার বিস্তীর্ণ জমি। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে মাঠের পর মাঠ সেজেছে হরেক রকমের ফুলে। 2-3 মাসের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলো। নতুন বছরের বাজার ধরতে স্বপ্নের ফসলে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। করলার সময় আমার ধরেন 2 বিঘা ছিল, সে 2 বিঘা ধরেন আসলে করলা হলে সে একটাও বেচতে পারিনি। ভালোভাবে পরিচর্যা করছি যাতে ফলনটা ভালো হয় এবং দামটাও যাতে ভালো পাই। উৎপাদন ভালো হওয়ায় ইংরেজি নববর্ষে ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। ফলনটা আমরা ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। আশা করা যায় দাম যদি হয় তাহলে আমরা এতে উন্নত হব। কৃষি বিভাগ বলছে, ফলন ভালো পেতে কৃষককে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি এবং বড় বড় ব্যবসায়ী তাদের সাথে আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 150 হেক্টর জমিতে নানা প্রজাতির ফুলের চাষ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। শীতে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় নওগাঁয় জমজমাট পাইকারি সবজির হাট। এই মুহূর্তে কীর্তিপুর সবজির হাটে আছেন এমআর রকি। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। রকি, কীর্তিপুর সবজির হাটের এখন কি অবস্থা বেচা কেনার?
প্রথম পর্যায়ে যেসব সবজির দর ভালো ছিল, এখন কিন্তু এইসব সবজির দর প্রকার ভেদে কিছুটা কমে আমরা লক্ষ্য করছিলাম। তবে এই হাটে কিন্তু সবচেয়ে বেশি যে সবজি বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে এসব সবজির দাম কমে কিছুটা কম বলছে এখানকার সবজি চাষি। অন্যদিকে এখানে বর্তমানে আরেকটু যেটা বলছে সেটা হচ্ছে যে আলুর সরবরাহটা এখানে বেশি। আলু প্রথম পর্যায়ে খুব চড়া দাম 35-40 টাকা বা 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, তবে এখন প্রকার ভেদে সেই আলু কিন্তু 30 টাকায় সেটা নেমে এসেছে। তবে এই নওগাঁর প্রান্তিক পর্যায়ের এসব হাট থেকে কিন্তু পাইকারি সবজি কিনে নিয়ে গিয়ে দূরের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকেন। তবে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে আলু, পেঁয়াজ পাতা, অন্যদিকে সিমের দরটা কিছুটা কম, আর কিছুটা অন্যান্য বিশেষ বেগুনের দামটা সেখানে একটু বৃদ্ধি বলছেন এখানকার যারা সবজি চাষি। তবে প্রান্তিক পর্যায়ে এসব সবজি চাষিরা কিন্তু প্রথম দিকে যে পরিমাণ দাম পেয়েছিলেন, পরবর্তীতে কিন্তু এই সবজিগুলো এখন সরবরাহ কিছুটা বৃদ্ধি হওয়ার ফলে দামের জায়গায় কিন্তু এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে বলছেন এখানকার চাষিরা। তবে সবজি চাষিরা বরাবরই যে বিষয়টা বলেন যে এখানে এক ধরনের ব্যবসায়ী তারা নিজেরা ব্যবসা নিজেদের মতো করে পরিচালনা নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু সঠিক মূল্য তারা এখান থেকে পাচ্ছেন না, এবং এক্ষেত্রে বাজারে কিন্তু এক ধরনের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার যে প্রবণতা এটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে। এবং এই নওগাঁর শহর থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরের এই হাটগুলোতে পাইকার যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করেন, এবং এই নিয়ন্ত্রণের কারণে ন্যায্য দর কিন্তু এই ব্যবসায়ীদের পকেটেই চলে যায়। এখানকার সবজি চাষিরা এখন অভিযোগই তারা করে থাকেন। আমরা এখানে দেখছিলাম বিপুল পরিমাণে বেগুনের সরবরাহ তো এখানে লক্ষণীয়। তবে বেগুন গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছিল 1000 টাকা মন, আজকে সেটা 800 টাকা থেকে 900 টাকা মন। আমরা এক্ষেত্রে একদম বেগুন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনি বেগুন নিয়ে এসেছেন কতখানি বেগুন নিয়ে এসেছেন? আপনি বেগুন কতখানি নিয়ে এসেছেন, কি দাম বলছেন? কত করে দাম বলছে? 800 টাকা দাম বলেছে। দাম বেশি না কমেছে গত হাটের চেয়ে? কমে গেছে। বলছিলেন একজন বেগুন চাষি, উনি গত হাটে 900 টাকা পর্যন্ত বিক্রি করেছেন, আজকে এই বেগুনের দরের জায়গাটা নেমে গিয়েছে বলছেন। তবে এই হাটগুলোতে যে পরিমাণ সরবরাহ হয় সেই তুলনায় কিন্তু অন্যান্য প্রান্তিক পর্যায়ে হাট থেকে শহরের হাটে দ্বিগুণ বা 3 গুণ দরে কিন্তু সবজি এখানে বেচা কিনা হয়। এই কারণে কিন্তু মুনাফাটা বরাবরই লক্ষ্য করার মতো যে এসব সবজির দরের জায়গায় কিন্তু মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের হাতেই কিন্তু এই বাজারটা নিয়ন্ত্রিত, এবং মুনাফা তাদের পকেটেই চলে যায়। এইসব অভিযোগ কিন্তু কৃষকদের বরাবরই আমরা এখান থেকে লক্ষ্য করে আসছিলাম। তবে নওগাঁ থেকে কিন্তু এবছর সবজির সরবরাহের তুলনায় আমরা যেটা প্রথম দিকে কৃষকদের কাছ থেকে পেয়েছিলাম, তারা শীতের আগ মুহূর্তে কিন্তু চড়া দাম পেয়েছিল, এবং এবার চড়া দামের কারণে কৃষকরা কিন্তু তাদের যে ব্যয়ের খাতটা কিন্তু পুষে উঠতে পেরেছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ব্যয়ের খাত অনুযায়ী এখন কিন্তু তারা লাভ করতে পারছেন না বলছেন চাষিরা। কারণ সবজি উৎপাদন করতে গিয়ে নানা বালা মোকাবেলা করতে হয়েছে। বিশেষ করে জেলায় কয়েক দফা বন্যার কারণে কিন্তু সবজি খেতে নানা রকম 2-3 বার করে সবজি রোপণ করতে হয়েছে এখানকার চাষিরা বলছিলেন। অন্যদিকে বালাই মোকাবেলাতেও কিন্তু খরচের একটা খাত থাকে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড়ের বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতে গিয়ে কিন্তু সবজি চাষিরা ক্ষতির মুখে পড়ছেন, এমন অভিযোগ আমরা কৃষকের মুখটাকে এখানে লক্ষ্য করছিলাম। তবে সবজির যে পরিমাণ দর প্রত্যাশা অনুযায়ী তারা পাচ্ছেন না, এই বিষয়টি কিন্তু কৃষকের মুখটাকে আমরা বরাবরই কিন্তু এখানে পেয়ে আসছি। এবং সবজি চাষিদের যেটা প্রত্যাশা, তারা বলছেন যে সঠিক বাজার ব্যবস্থাপনার জন্য একটি মনিটরিং থাকা দরকার, এবং এই বাজারের এই প্রান্তিক হাটগুলো কিন্তু সকালে একেবারে জমজমাট ভোর থেকে কিন্তু ক্ষেত থেকে তাজা সবজি নিয়ে এসে তারা কিন্তু বিক্রি করে থাকেন, এবং এই জাতীয় সবজি কিন্তু তাদের এখান থেকে কেনার পর দূরের যেসব আবার হাট রয়েছে, বিশেষ করে এখানে পাইকাররা এসে রাজধানী সহ অন্যান্য জায়গাতেও নিয়ে যান। এখানে আমরা লক্ষ্য করছিলাম বিশেষ করে সিমের সরবরাহটা কিন্তু অত্যন্ত বেশি, এবং এই সরবরাহ কিন্তু গত সপ্তাহে থেকে কিছুটা বেড়েছে, এবং অন্যান্য সবজি আবার কিছুটা কমের কারণে দরের কিছুটা ওঠানামা আমরা লক্ষ্য করছিলাম। তো এই ছিল নওগাঁর এই কীর্তিপুর হাটের সবজি বেচা কেনার খবর আমার কাছে।
নওগাঁর কীর্তিপুর থেকে জানাচ্ছিলেন এমআর রকি সবজির বাজারের পরিস্থিতি। ভোরের সময় আরও থাকছে, নতুন কোচের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চান অধিনায়ক সালমা খাতুন। ৩ জানুয়ারি সিলেটে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প। আবারও দেশের বাইরের খবর। তুষারপাতে ইতালির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বরফে ঢাকা পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। তবে কোথাও কোথাও অনেককে পরিবার পরিজন নিয়ে বড়দিন পরবর্তী হোয়াইট ক্রিসমাসে মেতে উঠতে দেখা যায়। বরফের মধ্যে স্কি করে আনন্দ করেন তারা। So excited. Like Will was screaming, Evie was jumping up and down. Everyone can enjoy and get outside. We've been cooped up for so long, haven't we? You can see how much it means to people to be out and about. তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চালাতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা। হিমশীতল দমকা বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় মানুষের সংখ্যা বাইরে কম বলে সড়কের ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ওমর ইনান, সময় সংবাদ। কানাডায় আবারও করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তে থাকায় প্রায় সব অঞ্চলেই লকডাউন চলছে। ইতোমধ্যেই দেশটির সরকার দুটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভ্যাকসিন অনুমোদন দেওয়ার প্রয়োগও শুরু করেছে। এখন পর্যন্ত এই ভ্যাকসিন গ্রহণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর না মেলায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। কানাডা থেকে আরও জানাচ্ছেন শরীফ ইকবাল চৌধুরী। করোনার তাণ্ডব লীলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে কানাডাতেও মৃত্যুর হার দিন দিন বাড়ছে। এই কোভিড-19-এর কারণে কানাডার প্রতিটি প্রভিন্সেই লকডাউন চলছে। বক্সিং ডের কোথাও নেই কোনো কার্যক্রম। জরুরি সেবা প্রদানকারী, গ্রোসারি, ফার্মেসি, গ্যাস স্টেশন সহ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জনগণের সচেতনতার বৃদ্ধির জন্য সরকার সকল প্রকার আর্থিক সহযোগিতা দিচ্ছে। দুটি কোম্পানি থেকে কোভিডের ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে কানাডাতে ভ্যাকসিন প্রদান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এদিকে প্রবাসী বাংলাদেশিদের শান্তির বার্তা নিয়ে এসেছে এই ভ্যাকসিন। সবাই আমরা বাসায় অবস্থান করছি, কারণ সরকারের নির্দেশনা না মানলে জরিমানার বিধান আছে। সহযোগী কলিগরা আছেন, ডাক্তার, নার্স, অর্ডারলি সবাই 80% ভ্যাকসিন নিয়েছে। তাদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো খারাপ খবর পাইনি। এই শান্তির দেশ কানাডায় সকলে শান্তিতে থাকুক, এটাই কামনা করছে সরকার প্রধান। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। করোনা ভ্যাকসিনের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হয়েছে ইতালিতে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হবে। এতে করে স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ইতালিতে রোববার থেকে শুরু হয়েছে টিকাদান। স্থানীয় সময় সকালে 2 জন ডাক্তার এবং 3 জন স্বাস্থ্যকর্মীর দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে সন্তোষ জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাও। ইংল্যান্ডের যে নতুন করে ভাইরাস দেখা দিয়েছিল, সেই ভাইরাসের জন্য আমরা খুব ভয়ে ছিলাম। তবে এই টিকার মাধ্যমে নাকি সেটারও কার্যকারিতা আছেন, তাই আমরা আর উদ্বিগ্ন নই। দুর্বিষহ জীবনের একটা অবসান ঘটবে এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এবং আমরা ইনশাল্লাহ সবাই আমাদের সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ভ্যাকসিন দেওয়া শুরু হলেও ইতালিতে চলছে পূর্ণ লকডাউন। মাঝে 4 দিন বিরতি দিয়ে এই লকডাউন চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত।
নিউ ইয়ার সামনে রেখে নতুন জারি হওয়া এই লকডাউনে আবারও ক্ষতির মুখে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। লকডাউন কারণে কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য চালায় রাখার জন্য সরকার প্রথম লকডাউনের কারণে যে সহায়তা দিচ্ছে, এবার কোনো সহায়তা দিচ্ছে না। লকডাউনও চলছে, ব্যবসাও ভালো নেই, এ থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। এদিকে দেশটিতে নতুন ধরনের করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের বেশিরভাগই যুক্তরাজ্য ফেরত বলে জানা গেছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। নানা সমস্যার মুখোমুখি ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া কারুশিল্প। কয়েক বছর ধরে চলবার নাজুক অবস্থা কাটিয়ে ওঠার আগেই করোনার ভয়াল থাবায় বন্ধ সব রেস্টুরেন্ট। লকডাউনে ধ্বংসের মুখে থাকা এই শিল্প নিয়ে লন্ডন থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির। বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ ব্রিটেনে করোনার তাণ্ডবে বন্ধ হওয়ার পথে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। লকডাউনের শুরু থেকে কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে রেস্টুরেন্টগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। সরকারি সুযোগ সুবিধাও একেবারে সীমিত। কিছু রেস্টুরেন্ট নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নানা অফার দিয়ে টেকঅ্যাওয়ে সুবিধা চালু রাখলেও বিক্রি প্রত্যাশার অনুপাতে একেবারে অল্প। করোনা ভাইরাসের জন্য আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ এবং আমরা লকডাউনের জন্য 20% ডিসকাউন্ট দিয়েছি, তারপরে কিছু আসতেছে বাট লাইক প্রপার ওয়েতে মানুষ আসতেছে না। কয়েক প্রজন্ম ধরে ব্রিটেনের বাংলাদেশিদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করছে এই কারুশিল্পের উপর। বিখ্যাত ব্রিকলেনে সবসময় ভোজন বিলাসীদের উপচে পড়া ভিড় লেগেই থাকতো। রেস্টুরেন্টগুলোর এই অবস্থা দেখে সহজে বোঝা যাচ্ছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন এসব রেস্টুরেন্টগুলো, যাদের অবস্থা এখন অনেকটাই মুখ থুবড়ে পড়ার মতোই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রে পুরোদমে চলছে ফাইজার, বায়োএনটেক ও মডার্নার টিকাদান। তবে এতেও লাগাম টানা যাচ্ছে না কোভিডের। দেশটিতে একদিনে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি তার কাছে যাব। সাকি। জি কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু পুরো দমে কিন্তু এখন ভাইরাসের টিকা সেটি কিন্তু পুরো যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি হাসপাতালে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এগুলো দেয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রয়োগ শুরু হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই করোনা ভ্যাকসিন নিচ্ছেন এবং প্রাথমিকভাবে শুরু থেকেই যেটি হচ্ছিল যে ডাক্তার, নার্স, যারা ফ্রন্টলাইনার আছেন তাদেরকে এই করোনা ভাইরাসের ভ্যাকসিনটি দেয়া হচ্ছে। পাশাপাশি এখন বলা হচ্ছে যে স্কুলের যারা শিক্ষক, সেই সব স্কুলের শিক্ষকরাও ভ্যাকসিন পাবেন এবং খুব দ্রুতই ভ্যাকসিন পাবেন। পাশাপাশি যে উবার ড্রাইভার, কারণ যুক্তরাষ্ট্রে ব্যাপক হারে ট্যাক্সি ড্রাইভার আছেন, সেই ট্যাক্সি ড্রাইভাররাও চাচ্ছেন যে তারাও এই ফ্রন্ট লাইনার হিসেবে, যেহেতু তারা তাদের পেশায় আছে, তারা একটি যোগাযোগ ব্যবস্থার মধ্যে আছে, মানুষকে সহযোগিতা করছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তারা পরিবহন খাতে, তো তারা উবার ড্রাইভার যারা আছে, ট্যাক্সি ড্রাইভাররা যারা আছে, তারাও এই ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে যেন তারা আসেন, সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। নিউ ইয়র্কে প্রচুর পরিমাণের কয়েক হাজার ট্যাক্সি ড্রাইভার আছেন। এইটি যদি উবার ড্রাইভার এবং ট্যাক্সি ড্রাইভাররা যদি এই ভ্যাকসিনেশনের আওতায় আসে এবং অনেক শিক্ষকরাও আছেন, সেই শিক্ষকরাও যদি এই ভাইরাসের যে টিকা সেটি দেওয়া যায়, তাহলে অনেক হাজার হাজার বাংলাদেশিও উপকৃত হবে। এই অবস্থায় কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আজকেও যখন আমি কথা বলছি কবির, তখন ১,৮০০-রও বেশি মানুষ আজকে যুক্তরাষ্ট্রে মারা গেছেন এবং ১,৭৯,০০০ মানুষ একদিনে ২৪ ঘন্টায় নতুনভাবে আক্রান্ত হয়েছে। সেই প্রায় ২ কোটি মানুষ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হলেন এবং ৩,৪৩,০০০-এরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে কয়েকশো বাংলাদেশি রয়েছেন যারা মারা গেছেন। প্রতিদিনই একজন করে বাংলাদেশি এই কমিউনিটিতে এই করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
এমন একটি পরিস্থিতিতে গতকালকে যে প্রণোদনা প্যাকেজ যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্বাক্ষর করেছেন, সেই প্যাকেজ নিয়েও কিন্তু একটি রাজনীতির একটি রঙ্গমঞ্চ আমরা উপস্থাপন হতে দেখছি। ডোনাল্ড ট্রাম্প যখন বিলটিতে স্বাক্ষর করেছেন তখন তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন যে সিনেটকে বলেছেন যে যেখানে $600 করে পাবেন দেশের মানুষ, প্রত্যেকটি নাগরিক এবং বাসিন্দারা, সেখানে তিনি বলছেন যে প্রত্যেক নাগরিককে $600 করে নয়, তাদেরকে $2000 করে দিতে হবে, যেটি বিভিন্ন অর্থনীতিবিদরা, অর্থনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন যে এটি একেবারেই অবাস্তব। কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যেখানে প্রথম প্রণোদনা প্যাকেজই ছিল মাত্র $1200, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন তিনি কোনো দ্বিতীয় প্রণোদনা প্যাকেজই দিতে চাচ্ছিলেন না, সেখানে একটি প্রণোদনা নিয়ে এসেছে। সেখানে 1200 জায়গায় প্রতি জন যদি $2000 করে পান, তাহলে পরবর্তী যে প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন জানুয়ারির 20 তারিখে, তিনি অর্থনৈতিকভাবে এই দেশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, সেটি কাটিয়ে ওঠা, অর্থনৈতিক ক্ষতি মন্দা কাটিয়ে ওঠা অনেক কঠিন হবে। সেই পরিস্থিতিতেও আজকে কিন্তু আবারও কংগ্রেসে কিন্তু ডেমোক্রেট যারা লিডার আছেন সিনেটে, তারা আবার এক জায়গায় হয়েছেন। তারা বলেছেন যে ঠিক আছে, জনগণের জন্যই যদি ট্রাম্প দিতে চান তাহলে আমরা রাজি আছি, $2000 যে প্রণোদনা প্যাকেজ প্রত্যেকে পাবেন, আমরা সেটাতে রাজি আছি। সেইভাবে ডেমোক্রেটরা বসছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের যে দল রিপাবলিকান পার্টি, তারাই কিন্তু এখন আবার পিছ টান দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবটি তারাই মানছে না। এরকম নানান রকম একটি রাজনৈতিক রঙ্গমঞ্চের মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্র চলমান রয়েছে। এবং একটি বিল যখন নিম্নকক্ষে পাশ হয়েছে, তারপরে উচ্চকক্ষে পাশ হয়েছে, তারপরে প্রেসিডেন্ট যখন এটিকে স্বাক্ষর করেন, সেই স্বাক্ষরের পরে কিন্তু এটি আইনে পরিণত হয়। এখন যেখানে এই টানাপোড়েনের মধ্যে দিয়ে এখানকার যারা কর্মহীন যারা আছেন, তারা ইতিমধ্যে 2 সপ্তাহ পিছিয়ে গেছেন, তারা কোনো বেকার ভাতা পাচ্ছেন না। এইভাবে যদি আরও কিছুদিন যদি পিছিয়ে যায়, তাহলে যারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে এই করোনা ভাইরাসের কারণে, তারা আরও বিপদগ্রস্ত হবে। তো এই অবস্থায় বলছেন সবাই যে একটি বিল যখন স্বাক্ষর হয়ে যায়, আইনে পরিণত হওয়ার পরে প্রেসিডেন্ট আবার কিভাবে বলেন যে এটি কংগ্রেসে আবার নতুন করে তারা শর্ত জুড়ে দেন, সেটির কোনো আইনগত ভিত্তি আছে কিনা, এইরকম নানান বিষয় আশয় নিয়েই কিন্তু এখন আলোচনা সমালোচনা বিতর্ক চলছে। সেই বিতর্কের মধ্যে যোগ হয়েছে যে নির্বাচন নভেম্বরের 3 তারিখে হয়েছে, যেখানে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণ করবেন। সেই জায়গায় আজকে জো বাইডেন তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং তিনি আবারও বলেছেন যে এই যে ক্ষমতার পালাবদল, যে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর যে বিভিন্ন সংস্থা আছে, সেই সব সংস্থারা তাকে যে ধরনের বা তার ট্রানজিশন টিমকে যে ধরনের সহযোগিতা দেওয়ার কথা, সেই সহযোগিতা তিনি পাচ্ছেন না। এবং তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই যে সামগ্রিক কর্মকাণ্ড, সেটি দায়িত্ব জ্ঞানহীন এবং এটি কোনোভাবেই দায়িত্বশীলতার মধ্যে পড়ে না। এই কথাটি তিনি আবারও অভিযোগ করেছেন। তারপরেও যুক্তরাষ্ট্রের মানুষ বিশ্বাস করে যে এই করোনা পরিস্থিতির মধ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম যেটি চলমান রয়েছে, সেটি আরও দ্রুত গতিতে চলমান হবে এবং সাধারণ মানুষরা খুব দ্রুতই করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে। পাশাপাশি যে আর কয়েকদিন পরেই যে ক্ষমতা হস্তান্তর, সেই ক্ষমতা হস্তান্তর নানান বিতর্কের পরেও, রাজনীতির নানা রঙ্গমঞ্চের পরেও একটি সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর হবে, এই আশায় এখন সবাই রয়েছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী ফলাফলের পরে ক্ষমতা হস্তান্তরের সর্বশেষ তথ্য। খবির, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন হাসানুজ্জামান সাকি। আবারও দেশের খবর। খাল বিলের পানি কমতে থাকায় হরেক রকম মাছের সরবরাহ বেড়েছে ফেনী পৌরসভা মৎস্য আড়তে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সজল, কবির, আমরা রয়েছি ফেনী পৌর মৎস্য আড়তে, যেখানে দেখতে পাচ্ছেন কাকডাকা ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে বিভিন্ন প্রজাতির মাছ আসে এবং সেই মাছের ক্রয় বিক্রয় এখানে সরগরম হয়ে ওঠে প্রতিনিয়ত। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল খুব ভোর থেকেই বা মধ্যরাত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পরিবহন করে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে এবং সেই মাছ কিনতে এখানে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের লোকজন আসে, বিভিন্ন স্তরের ক্রেতারা আসেন। কেউ পারিবারিক অনুষ্ঠানের জন্য যে মাছ প্রয়োজন সেই মাছগুলো এখানে কেনার জন্য আসেন, আবার কেউ আসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসেন, আবার অনেকে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকশো বা প্রতিনিয়ত ভ্যান গাড়ি
বা ছোট ছোট ট্রলি এগুলো এখানে আসেন, যারা এখান থেকে মাছ নিয়ে জেলার বিভিন্ন জায়গায় বা শহরের অলিতে গলিতে বিক্রি করে থাকেন। আপনাকে যদি বলি যে এখন শীতের মৌসুম হওয়ায়, শুষ্ক মৌসুম হওয়ায় বিভিন্ন জলাশয় বা যে পানি কমে যাওয়ায় যেখানে মাছ, ওখানে গৃহস্থরা বা বিভিন্ন লোকজন গ্রাম পর্যায় থেকে মাছ ধরতে পারে, যার কারণে প্রচুর মাছের আমদানি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আড়তদাররা যেটা জানিয়েছেন সেই তুলনায় ক্রেতা কিছুটা কম, এবং এর ফলেই মাছের দামেও কিছুটা কমতি আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি বলি রুই জাতীয় মাছ, যেটা কেজি প্রতি 130-40 থেকে 200 টাকায় বিভিন্ন কেজির অনুপাতে বিক্রি হতো, তা কেজি প্রতি আজকে 30 থেকে 40 টাকা কম বিক্রি হচ্ছে বলে এখানকার আড়তদাররা জানিয়েছেন। তারা জানিয়েছেন এখন গ্রামে বা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে শুষ্ক মৌসুমের কারণে মাছ প্রচুর ধরা পড়ছে, যার কারণে অনেক গৃহস্থ যারা মাছ কিনেই প্রতিনিয়ত তাদের চলতো, তারা অনেকেই নিজেদের মাছ নিজেরাই বিভিন্ন নালা ডোবা থেকেই ধরে বা পুকুর থেকে ধরে এসে প্রয়োজনটা মেটাচ্ছে, যার কারণে মাছের চাহিদাটা কিছুটা কম এবং মাছ ধরা পড়ছে বেশি। আর আপনাকে যদি বলি আমাদের এই জেলা, এই যে আড়তটি রয়েছে সেখানে 1/2 আড়তদার রয়েছে বা আড়ত দোকান রয়েছে। সে আড়ত মালিকরা এইখানে যে মাছগুলো আসে আমাদেরকে জানিয়েছেন দেশের সিলেট থেকে যে মাছগুলো আসে সেগুলো হচ্ছে বাইন মাছ, বাইলা মাছ, বোয়াল মাছ, এই জাতীয় মাছগুলো সিলেটে থেকে আসে। এবং আপনার যদি বলে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা থেকেও মাছের বড় একটি যোগান এখানে হয়। আপনাকে যদি বলি তেলাপিয়া জাতীয় মাছ এবং সিলভার কাপ জাতীয় মাছ, এগুলো কিন্তু আমরা পাশের জেলা কুমিল্লা এবং বিভিন্ন জাতের যে পাবদা মাছ এবং যে দেশীয় ট্যাংরা, এগুলো এখন চাষ হচ্ছে কুমিল্লা থেকে আসে। আপনাকে যদি বলি আমরা ওইদিকে বিভিন্ন যশোর থেকেও আমরা প্রচুর পরিমাণে মাছ আসে, আর খুলনার সাতক্ষীরা এবং বাগেরহাট থেকেও আমরা দেখেছি প্রচুর পরিমাণ মাছ এই আড়তে আসে, এবং তারা আমরা দেখছি যে অক্সিজেন দিয়ে কিছু মাছ নিয়ে আসে, যেগুলো জীবিত অবস্থায় থাকে, জীবিত মাছগুলো এখানে অক্সিজেন দিয়ে পরিবহন করে নিয়ে আসে, যার ফলে মানুষ এখানে তরতাজা মাছই কিনতে পারে। আর আমরা যদি বলি যে এখানকার মৎস্য আড়ত মালিক যারা জানিয়েছেন একটি সমিতি রয়েছে, তারা এখানকার মাছের যে গুণগত মান রক্ষা করার জন্য বা ঠিক রাখার জন্য তারা বরাবরই কঠোর থাকে, এবং জেলা প্রশাসন আমরা দেখেছি মৎস্য বিভাগের সাথে নিয়ে প্রায় এখানকার যারা মৎস্য আড়তের যে সমিতি রয়েছে সে নেতাদের সাথে নিয়ে এখানে অভিযান পরিচালনা করে, যাতে করে চিংড়ি মাছে যেন জেলি মিশ্রণ না হয় এবং মাছে যে মাগুর জাতীয় মাছ বা রাক্ষসী মাছ যাতে এখানে বিক্রি না হতে পারে, সেই জন্য প্রায় এখানে অভিযান চালায়। কিছু অসাধু ব্যবসায়ীরা মাঝে মধ্যে এগুলো আনার চেষ্টা করা হলো, কিন্তু জেলা প্রশাসন থেকে বরাবর এটাগুলো নিরুৎসাহিত করা হয়, এবং যার ফলে এখানে মানের ব্যাপারে কোনো আপোষ এরা করে না বলে ব্যবসায়ী সমিতিরা জানিয়েছেন। আর আপনাকে যদি বলি ফেনীর যে সোনাকারী যে রয়েছেন উপকূলীয় উপজেলা, সেই হাজার হাজার একর জমি রয়েছে, চর রয়েছে, সেই চরাঞ্চলেও আমরা দেখেছি যে অনেক মৎস্য খামার গড়ে উঠেছে। সেই মৎস্য খামার থেকে কিন্তু শুধু ফেনীরই নয়, জেলার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম বা নোয়াখালী রয়েছে, সেখানেও সে সোনাগাজীর মাছ যায়। আর এখানকার মৎস্য আড়ত মালিকরা যেটা জানিয়েছেন, এখানে 1/2 এই মৎস্য আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার উপরে এখানে মাছ বেচা বিক্রি হয়, এবং যার এই প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে। এই ছিল এখান থেকে সবশেষ। আতিয়ার সজল জানাচ্ছিলেন ফেনীর মাছ বাজার পরিস্থিতি। হিলির পার্শ্ববর্তী নবাবগঞ্জে হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। করোনার মাঝেও প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো দর্শনার্থীর। আর নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নবাবগঞ্জ উপজেলার পুটিমারা পূর্বপাড়া মাঠে পরন্ত বিকেলে যুব সমাজের আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা 18টি ঘোড়া 3টি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামে। করোনার মাঝেও একটু বিনোদনের জন্য এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠের চারপাশে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষের। মাঠে টান টান উত্তেজনা আর দর্শকের মুহুর্মুহু করতালিতে এগিয়ে যায় প্রতিযোগিতা। গ্রাম বাংলার এই ঘোড়দৌড় খেলা দেখতে এসে খুশি স্থানীয়রা। ঘোড়া খেলা দেখতে আসছি, ঘোড়ার চড়ে বাড়ির পাশে ঘোড়া খেলা দেখতে এসেছি, আমাকে খুবই ভালো লাগতেছে। এই প্রথমবার ঘোড়া খেলা দেখতে এসেছি, অনেকগুলো ঘোড়া আছে, অনেকগুলো রাউন্ড হয়েছে, আর আমার খুব মজা লাগছে। ঘোড়া খেলা দেখতে আসছি, এর আগে কখনো দেখি নাই, দেখতে আসছি, খুব ভালো লাগছে।
শুধু পুরস্কার পাবার আশায় নয়, মানুষকে বিনোদন দিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা জানালেন প্রতিযোগীরা। ছোটবেলা থেকে ঘোড়া খেলে বেড়ায়, বিভিন্ন জায়গায় খেলে বেড়ায়, আমাকে এটা ভালো লাগে। ঘোড়া খেলা আমি খুব ভালোবাসি, বর্তমানে এখনো আমি ঘোড়াতেই থাকি। এই জীবনটা আবার ঘোড়ার উপর দিয়ে চলে গেল। সামনে আরো ভালো খেলতে পারি, এজন্য সবার কাছে দোয়া প্রার্থী। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নির্মল আনন্দের জন্য এই আয়োজন বলছেন আয়োজকরা। আগামীতে আমরা এই প্রতিযোগিতা 3 দিন ব্যাপী আমরা করব, যাতে করে যেন আমার যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকতে পারে। বিলুপ্ত ঘোড়দৌড়ের মতো খেলাগুলোকে পুনর্জীবিত করে পুনর্বার ফিরে নিয়ে আসে দর্শককে আনন্দ উৎসব দেওয়াই আমাদের লক্ষ্য। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইব্রাহিম, পরে তার হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। সময় সংবাদ, হিলি। খেলার খবর। 3 ফরম্যাট মিলিয়ে গেল 1 দশকের আইসিসির সেরা ক্রিকেটারের তকমা পেলেন বিরাট কোহলি। জিতেছেন মর্যাদাপূর্ণ স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড। গেল 10 বছরের সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ভারত অধিনায়ক। সেরা টেস্ট ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্টিফেন স্মিথ, আর টি-20তে এই খেতাব পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। নারীদের 3 ক্যাটাগরিতে দশক সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। এছাড়া স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। দশক সেরা দলে ছিল বিরাট কোহলির জয় জয়কার। একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন 3 ফরম্যাটের দলেই। স্বাভাবিকভাবেই দশকের সেরা ক্রিকেটারের পাশাপাশি ওয়ানডে, টেস্ট, টি-20 সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন ভারত অধিনায়ক। ফরম্যাট যেটাই হোক, গেল 10 বছর ব্যাট হাতে রাজত্ব করে গেছেন কোহলি। 2011-র 1 জানুয়ারি থেকে এবছরের 7 অক্টোবর পর্যন্ত 3 ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে 20,396 রান, যেখানে সেঞ্চুরির সংখ্যা 66। এবার তার স্বীকৃতিও পেলেন। তার সঙ্গে লড়াই ছিলেন স্বদেশী আশ্বিন, ইংল্যান্ডের জো রুট, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, এবি ডিভিলিয়ার্স ও কেইন উইলিয়ামসনরা। কোহলি রান করেছেন, দলকেও জিতিয়েছেন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। কোহলির পারফরমেন্সই কথা বলেছে তার হয়ে, তাই গেল 10 বছরের সেরা ক্রিকেটার হিসেবে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। সেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় স্মিথ, কোহলি ছাড়াও ছিলেন অ্যান্ডারসন, হেরাত, রুট, ইয়াসির শাহ ও উইলিয়ামসন। তবে রুট, কুক, ওয়ার্নার কোহলিদের চেয়ে কম টেস্ট খেলেছেন স্টিভেন স্মিথ। ছিলেন 1 বছর নিষেধাজ্ঞাতেও, কিন্তু অন্যদের তুলনায় টেস্টে স্মিথের রেকর্ড ঈর্ষণীয়। 1 দশকে 69 টেস্টে 26 সেঞ্চুরিতে এই অজি করেছেন 7,040 রান, যেখানে তার গড় 65.79। টেস্টে যেমন স্মিথ, তেমনি ওয়ানডেতে অপ্রতিরোধ্য কোহলি। গেল 1 দশকে খেলেছেন সর্বোচ্চ 208 ওয়ানডে, রান করেছেন 10,388। নিশ্চিতভাবেই বলা যায় তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ধোনি, রোহিত শর্মার। তবে রান সংখ্যায় শীর্ষে থাকা কোহলি জিতেছেন ওয়ানডে সেরার খেতাব। আফগানিস্তানের বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানোর দল হয়ে ওঠার অন্যতম কারিগর রশিদ খান। বিশ্বব্যাপী টি-20 লিগগুলোতে এই লেগই যেন হটকেক। দুর্দান্ত গড় আর ইকোনমিতে তার উইকেট শিকার 100-র কাছাকাছি। তাই ফিঞ্চ, গেইল কিংবা মালিঙ্গাদের টপকে সেরা টি-20 ক্রিকেটার হয়েছেন রশিদ খান। তবে কোহলির অর্জনকে ছাপিয়ে সেরার হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিস পেরি। দশক সেরা ক্রিকেটারের সঙ্গে হয়েছেন ওয়ানডে ও টি-20-র সেরা নারী ক্রিকেটার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নতুন কোচ মার্ক রবিনসনের সঙ্গে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে নারী ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য ইংলিশ কোচের সঙ্গে বোঝাপড়াটা জরুরি, এমনটাই মনে করেন টাইগ্রেসদের টি-20 অধিনায়ক সালমা খাতুন। লম্বা সময় বিরতিতে আছেন ক্রিকেটাররা। নতুন কোচের অধীনে নতুন উদ্যমে সব শুরু করতে চান টাইগ্রেস ক্যাপ্টেন। কোচ নিয়োগ বোর্ডে এসে সাক্ষাৎকার দিতে পারেননি বিদেশি কোনো কোচ। অবশেষে বাংলাদেশে আসতে যাচ্ছেন ইংলিশ কোচ মার্ক রবিনসন। নতুন কোচকে বরণের অপেক্ষায় সালমারাও। তার সঙ্গে আমরা দ্রুত অ্যাডজাস্ট করব, যাতে তার সাথে তার কাছ থেকে কিছু আমরা জানতে পারি, বা সেও আমাদের দেখে যাতে অল্পতেই বুঝতে পারে যে আসলে এদের কোন কাজটা করালে তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। এটা নিয়ে মানে সমস্যা একটু হবে না সেটা আমি বলবো না, বাট যত তাড়াতাড়ি আমরা রিকভারি করতে পারবো ততটাই আমাদের জন্য মঙ্গল হবে। হুট করে কোচ পরিবর্তনের পক্ষে নন সালমা। বছর দুয়েক দায়িত্বে থাকা আঞ্জু জৈনর অধীনে দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বড় ট্রফি জিতেছিল সালমা, জাহানারা, রুমানারা।
ভারতীয় কোচের বিদায়ের পর গুঞ্জন উঠেছিল একাধিক ক্রিকেটারের সঙ্গে নাকি দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি, যদিও টি-20 অধিনায়ক তা অস্বীকার করেছেন। তাদের সঙ্গে সম্পর্ক আমাদের সবারই খুব ভালো, সম্পর্ক ভালো ছিল। একই কোচ থাকলে একটু ভালো হয়, কারণ হচ্ছে একজনের কাছে যদি অনেক দিন প্র্যাকটিস করা হয় সে কিন্তু বুঝে যায়। বাট এখন দেখা যাচ্ছে যে আবার নতুন আসবে তার কাছে, সেও কিন্তু চাবে যে আমার মেয়েদেরগুলোকে আবার নতুন করে সে দেখবে, দেখার পরে চিন্তা করবে যে আসলে কি প্ল্যান করবে। ইংলিশ কোচের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চান সালমারা। করোনার কারণে দীর্ঘ সময় রয়েছেন খেলার বাইরে, নিজের মতো করে নিয়েছেন প্রস্তুতি। ফিটনেসে কিছুটা ঘাটতি রয়ে গেছে। ক্যাম্প শুরু হলে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি সিরিয়াস থাকতে চান টাইগ্রেস ক্যাপ্টেন। মাঠে যাচ্ছি, প্র্যাকটিস করছি এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ফিটনেসটা বেশি করছি, কারণ যেহেতু একটা বছর গ্যাপ চলে গেছে, ঘরে বসে আসলে ফিটনেসটা কিন্তু অত বেশি করা যায় না। সবার সাথেই মোটামুটি যোগাযোগ রাখছি, কে কী করছে না করছে, সবার সঙ্গে না রাখলে আসলে হচ্ছে না, যেহেতু টিমের ক্যাপ্টেন। বেশ শীত পড়ছে, কিন্তু সেই শীত উপেক্ষা করে মুন্সিগঞ্জের সোনারং মাঠে চলছে ক্রিকেট অনুশীলন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি তার কাছে যাব। উজ্জ্বল। কবির, এই যে পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরেই এই সোনারং মাঠে ক্রিকেটের অনুশীলন শুরু হয়ে গেছে এবং 30 জন শিশু কিশোর এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে এবং এই যে ব্যাটে বলের যে খেলা, সেই খেলায় শীতের মধ্যে তারা ঘাম ঝরাচ্ছে এবং এই যে খুদে ক্রিকেটার, তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন যে তারা সাকিব আল হাসানের মতো বিশ্বখ্যাত ক্রিকেটার হতে চান। সেই চেষ্টায় কিন্তু তারা ঘাম ঝরাচ্ছেন এবং জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে কিন্তু আজকে থেকেই শুরু হলো মাসব্যাপী এই প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণে সোনারং মাঠে হলেও আশপাশে পাইকপাড়া, বেতকা এবং বিভিন্ন এলাকার যে শিশু কিশোর যারা ক্রিকেট খেলছে তার শেষের দিকে যে ক্রিকেটের ইতিহাস শুরু হয় সেই ইংল্যান্ড থেকে, সেটি কিন্তু ছাপিয়ে যখন এই 1844 সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় এবং সেটি 1877 যে টেস্ট ক্রিকেট সেই ইংল্যান্ড থেকে, সেটি কিন্তু ছাপিয়ে যখন এই 1844 সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় এবং সেটি 1877 যে টেস্ট ক্রিকেট শুরু হয়, সেটি কিন্তু বাংলাদেশ আজকে ক্রিকেট টি-20 26 জুনে বাংলাদেশ পৃথিবীকে আলোকিত করে টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে এবং বাংলাদেশের আজকে শুধু টেস্ট ক্রিকেট নয়, একদিনের ক্রিকেট, টি-20 সবকিছুতে কিন্তু একটা, সেখানে গ্রামে গঞ্জেও কিন্তু ক্রিকেটের উচ্ছ্বাস এখন ছড়িয়ে পড়েছে। নতুন নতুন অনেক ক্রিকেটার আসছে। তো আমরা এই যে আজকে প্রশিক্ষণ যে আয়োজন করেছেন জেলা ক্রীড়া অফিস, সেই ক্রীড়া কর্মকর্তা আমরা খাদিজা এখানে উপস্থিত আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার যে আজকে প্রশিক্ষণ শুরু করলেন, এই উদ্দেশ্যটা একটু বলবেন আমাদের। ধন্যবাদ সময় টিভিকে। সত্যি কথা বলতে যে আমরা যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গ্রামেগঞ্জে এবং শিশু কিশোর এবং যুবক সমাজকে মাঠমুখী করা এবং যুব সমাজকে যেন তারা সন্ত্রাস এবং মাদক থেকে দূরে থেকে খেলার প্রতি আগ্রহী হয় এবং তাদের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করা যে খেলাধুলা এবং শরীরচর্চা খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং এই সব খুদে খেলোয়াড়দের মধ্যে হয়তোবা অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তাদের এই সচেতনতাটা সৃষ্টি করা যে খেলাধুলার মাধ্যমেও একটা ভালো কিছু করা যায় এবং খেলাধুলার মাধ্যমে নিজের এবং দেশের উন্নয়নে কাজ করা যায়। ধন্যবাদ আপনাকে। তো আমরা এই প্রশিক্ষণে যে অংশ নিচ্ছে একজন খুদে খেলোয়াড়ের সঙ্গে কথা বলবো, তাদের যে স্বপ্ন, আমরা এখানে এসে কিন্তু কথা বলছিলাম অনেকের সঙ্গেই, এই স্বপ্ন সম্পর্কে আমরা জানতে চাইবো। তুমি যদি বলতে আমাদেরকে যে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছ, তোমাদের স্বপ্নটা কি? আমাদের স্বপ্ন হলো একটা ভালো ক্রিকেটার হওয়া। আমরা চাই বাংলাদেশের জাতীয় দলে খেলতে, আর এরকম শিক্ষা ক্রিয়া কার্যক্রম আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আশা করি আমরা। ধন্যবাদ। তো এই যে খুদে ক্রিকেটারের যে স্বপ্ন, তাদের পূরণ হোক, এরকম উদ্যমী অনেক শিশুরা আছেন এবং তাদের যে স্বপ্ন যেটি বাস্তবায়ন করবার জন্য কিন্তু এই কনকনে শীতের মধ্যে তারা কিন্তু মাঠে এসছে এবং এই আজকে থেকে যে প্রশিক্ষণটি শুরু হলো, সেই প্রশিক্ষণটি যে মাস ধরে চলবে এবং এখানকার যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে এই প্রশিক্ষণের পরে যারা ভালো করবে তাদেরকে আরো উচ্চতর প্রশিক্ষণ কিভাবে দেওয়া যায় এবং বিকেএসপিতে যেসব শিশু কিশোররা অংশ নিতে পারে সেই লক্ষ্য
এখান থেকে আরো ভালো যারা উদ্যমী এবং সম্ভাবনাময়ী তাদেরকে কিভাবে পাঠানো যায়, এই গ্রামে গঞ্জের যে সেটি বিকশিত করবার ক্ষেত্রে কিন্তু এখানকার যারা সংগঠক তারা বলছেন যে এখানকার যে ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থা তাদেরকে আরো বেশি সরব হবার এবং এই যে আমরা যে এলাকাটিতে আছি টঙ্গিবাড়ি উপজেলা, এর বাইরে লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান, গজারি অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু ক্রীড়ার যে সেটি কিন্তু ওরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না বলে এখানকার সংগঠকরা বলছেন। এবং এই গোটা জেলার যে ক্রীড়ার যে পরিস্থিতি, যে ঐতিহ্য, আপনারা জানেন যে এই বাংলাদেশ ক্রিকেট দলে যিনি সফল নেতৃত্ব দিয়েছেন গাজী আশরাফ লিপু, তিনি কিন্তু এই মাটির সন্তান। এছাড়া এই উপমহাদেশে যিনি প্রথম এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন ব্রজেন দাস, এবং যিনি এই স্বাধীনতার পরে প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়েছেন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে, এই ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খান সহ অনেক কৃতি ক্রীড়াবিদদের কিন্তু জন্মভূমি এই মুন্সিগঞ্জ। তো সেখানে ক্রীড়ার ঐতিহ্যকে পুনরুদ্ধারের জন্য কিন্তু চেষ্টা চলছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। মুন্সিগঞ্জ থেকে ক্রিকেট অনুশীলনের খবর জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নেতিবাচক প্রচারণা কানে তোলেননি রোহিঙ্গারা। দ্বিতীয় দফায় আজ ভাষান্তর যাচ্ছেন ১৫০০-এর বেশি। চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্প থেকে কিছুক্ষণ পরেই যাত্রা শুরু। ১ জানুয়ারি থেকে ব্রিটেন ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। ইতোমধ্যে দেশে ঢুকেছেন ৩৫০-এরও বেশি। করোনার নতুন ধরন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি কিনেছেন ১০ গুণ বেশি দামে। এরপরও দুদকের তালিকায় নেই রিজেন্টের শাহেদের ঘনিষ্ঠ ডাক্তার শেহাবের নাম। সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহার নির্দেশেই ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি। আদালতকে জানালেন বড় ভাই ও ভাতিজা। দুর্নীতির প্রমাণ স্পষ্ট, বললেন দুদক আইনজীবী। এবং পদ্মা সেতুর সড়ক পথ চালুর পরও নৌপথে যোগাযোগ চালু রাখতে পরিকল্পনা। জোর দেয়া হচ্ছে নিয়মিত ড্রেজিংয়ে। পণ্য পরিবহনে কাটবে জটিলতা। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন।